শুভ সন্ধ্যা। আজকে আমাদের চর্চার বিষয় জয়প্রকাশ নারায়ণ, যাকে আমরা সংক্ষেপে জেপি বলে থাকি, এবং তার আরেকটি পরিচয় দেওয়া হয়ে থাকে লোকনায়ক। জেপির আগে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ বলা হয়। ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় রাজনীতিতে তার এক যোগ্য অধিষ্ঠান আমরা লক্ষ্য করি। বিশেষ করে 1970-এর দশকে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর যে স্বৈরতান্ত্রিক সরকার চালনার যে পদ্ধতি প্রকরণ, তার বিরোধিতায় তিনি সবার আগে ছিলেন। তার প্রথম জীবনে তিনি একেবারে মার্ক্সবাদের দ্বারা প্রভাবিত এবং সেই মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গিকে তার রাজনীতিতে প্রয়োগ করার চেষ্টা করেছেন ভারতবর্ষে এসে, এবং তার সেই সময়কার তার যে ভাবনা চিন্তা, সেটা পরবর্তীকালে গান্ধীজির, মহাত্মা গান্ধীর যে সর্বোদয়ের তত্ত্ব, তার যে ভারতীয় মাটির ছোঁয়া লাগা যে রাজনীতি, তার দ্বারা প্রভাবিত হয়েছেন। এবং শেষ জীবনে তিনি এক সর্বাত্মক রেভলিউশন, যেটা অনেকটা সর্বোদয়ের ধারণায় তিনি উন্নীত হয়েছেন। এবং তিনি বলছেন শুধু রাজনীতিতে পরিবর্তন হলে চলবে না, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আদর্শগত এবং বৌদ্ধিক, শিক্ষাগত, আত্মিক, এই সব ধরনের পরিবর্তন সম্ভব হলে তবেই একটা টোটাল রেভলিউশন হতে পারে। এই বিষয়ে আজকে আমাদের বলবেন, আমাদের সঙ্গে আছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির খ্যাতনামা অধ্যাপিকা অদিতি দাশগুপ্ত মহাশয়া। তার সম্পর্কে আমাদের নতুন করে বলার কিছু নেই, তিনি আমাদের সঙ্গেই আছেন অনেক দিন ধরেই। তার মূলত চর্চার বিষয় সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি এবং পাশ্চাত্য দর্শনের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার স্বচ্ছন্দ বিচরণ। আমরা অনুরোধ করব ম্যাডামকে তার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আমি ভিডিওটা একটু এবার অফ করছি, কেমন? আর আমি এই জিনিসটা যেভাবে বলবো, অ্যাকচুয়ালি জয়প্রকাশ নারায়ণ এবং তার টোটাল রেভলিউশন নিয়ে এখানে আমরা আলোচনা করব। এবং যদি তোমরা কেউ শুনতে অসুবিধা হয় আমাকে বলো, কেমন? আমার এই ইয়ারফোনটা গন্ডগোল করছে একটু। তো এই টোটাল রেভলিউশন নিয়ে যখন আমরা আলোচনা করব, এটাকে কিন্তু আমরা একবারে আলাদাভাবে সেক্লুডেড ওয়েতে কিন্তু আলোচনা করতে পারবো না জয়প্রকাশ নারায়ণের সামগ্রিক যে জার্নিটা, সেটাকে না জেনে। কেমন? টোটাল রেভলিউশনটা যে জায়গাটা, বা সামগ্রিক বিপ্লব যাই বলি না কেন, সেই জায়গাটায় তিনি পৌঁছেছেন জীবনের অন্তিম লগ্নে, এবং তিনি একটা মস্ত বড় পথ অতিক্রম করেছেন রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারার ক্ষেত্রে। এবং টোটাল রেভলিউশনের যে জায়গাটায় তিনি পৌঁছেছেন, সামগ্রিক বিপ্লব, সেটা কিন্তু তার এই যে মস্ত বড় যে জার্নিটা, সেখান থেকে তিনি যা যা আহরণ করেছেন সেই ধনে ঋদ্ধ। তো আমরা মোটামুটি ব্যাপারটাকে, ওনার তো মানে এই জীবনের যে কার্যাবলী এবং লেখালেখি, বক্তৃতা, একটা মস্ত বড় লিটারেচার সেটা, কিন্তু সেটাকে একটা আয়ত্তে এক জায়গায় এনে সেটাকে একটা 1.5 বা 2 ঘন্টার মধ্যে সেটাকে উপস্থাপনা করাটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু খুব প্র্যাগম্যাটিক ওয়েতে আলোচনা করতে হবে যে মূল পয়েন্টস গুলো এবং তার সঙ্গে সঙ্গে তার ভিত্তিটা কি,
এইগুলো আমরা আলোচনা করব। জয়প্রকাশ নারায়ণ একজন রাজনৈতিক, সমাজনৈতিক, যাকে আমরা বলি অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাত্ত্বিকও বটে। তিনি শুধু অ্যাক্টিভিস্ট নন, তিনি তাত্ত্বিক। তাকে বাদ দিয়ে ভারতের সংসদীয় যে গণতান্ত্রিক যে কাঠামো আমরা যার মধ্যে এখন বাস করি, এবং সমাজতন্ত্রের কোনো আদর্শ নিয়ে আলোচনা একবারে অসম্পূর্ণ থেকে যায়। আমরা এটা মানে আমাদের স্বীকার করতেই হবে। প্রায় 100 বছর আগে তার কাজকর্ম কিন্তু শুরু হয়েছিল, গত শতকের 20-এর দশকে। এই যুগে এই অবস্থায় তাকে ফিরে দেখার কি বা প্রয়োজন? প্রয়োজন আছে, কারণ তার দার্শনিক প্রজ্ঞার যে দিকগুলি আলোচিত, সেই দিকগুলি আজকের যে রাজনৈতিক বা সমাজনৈতিক জীবন, সেইখানে যে নৈতিকতার প্রশ্নটি এখন বারবার আমাদের বর্তমান জীবনে যেটি উঠে আসছে, সেটিকে শুধু আলোকিতই করে না, আমাদের যে রোগগুলো এখন দেখা দিয়েছে, একটা সামাজিক অসুখ আমরা ভুগছি, তোমরা উপলব্ধি করছো, চারদিকে একটা নৈতিকতার অধঃপতন, একটা অস্থিরতা, আমরা ভালো নেই। এখন সেইখানে আমরা কিন্তু দেখি সেই অসুখের উৎস এবং প্রতিকারের কিছু পথ কিন্তু আমরা খুঁজে পাবো জয়প্রকাশ নারায়ণের যে দর্শন তাকে আলোচনা করলে। এখন ভারতীয় দার্শনিক, ভারতীয় নৈতিকতার আলোচনায় আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের কি অবদান। তিনি তো অ্যাক্টিভিস্ট। বিশেষত যেখানে আমরা দেখি যে তার অবস্থান বারবার সরে সরে গেছে। আমরা বলবো যে তিনি অসুখের প্রতিকার করতে চেয়েছেন, কিন্তু তিনি তো নিজেই বারবার সরে সরে যাচ্ছেন তার অবস্থানগুলি থেকে। এরকম একটা প্রশ্ন আমাদের জাগতেই পারে। কারণ প্রথম জীবনে আমরা দেখছি যে তিনি একবারে হার্ডকোর মার্কসিস্ট, তারপরে আমরা দেখছি যে তিনি হলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। সেখানে মার্কসিজমের মূল জিনিসগুলি রেখে দিয়ে তিনি ডেমোক্রেসির উপরে গুরুত্ব দিলেন। এবং ভারতের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যারা, তাদের নাম অনেকেই তোমরা জানো, জওহরলাল নেহরু ছিলেন, অচ্যুত পটবর্ধন ছিলেন, আরো অনেকে ছিলেন। এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে আমরা দেখছি তিনি সর্বোদয়ের পথে সরে আসছেন, গান্ধীর দিকে সরে আসছেন, বিনোবা ভাবের দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং শেষের দিকে এসে আমরা দেখছি সেই সর্বোদয় থেকে তিনি চলে যাচ্ছেন সামগ্রিক বিপ্লবের পথে। এইখানে উত্তর হলো এই যে এই অ্যাক্টিভিজম কিন্তু কখনোই একটা অন্তঃস্থিত আদর্শ ছাড়া চলতে পারে না। আমি যতই অ্যাক্টিভিটি করি না কেন বাইরের জীবনে, তার পিছনে একটা কিন্তু তার ভিতরে একটা অন্তঃস্থিত আদর্শ থাকবে। তার আদর্শটি কি ছিল? তার মূল যে আদর্শ ছিল সেটি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, মানুষের স্বাধীনতা, ডেমোক্রেসি, সোশ্যালিজম অ্যান্ড ফ্রিডম। তার রাজনৈতিক অবস্থানগুলি আমরা বলতে পারি, ধরো আসলে তার যে টুলস বা পথ, এইভাবে বলতে পারি, আমরা এইভাবে ব্যাখ্যা করা যায় যে তিনি বিভিন্ন রাজনৈতিক অবস্থানে এসেছেন। সেটা তার ওই যে কোর যে জায়গাটা, ওই যে তার মূল যে লক্ষ্যটা বা আদর্শটা, সেইটাকে কিভাবে বাস্তবায়িত করা যাবে তার টুল আমরা বলতে পারি, এক্সপেরিমেন্ট, প্র্যাকসিস, এগুলির মধ্য দিয়ে তিনি এগিয়েছেন। আর এগোতে এগোতেই কিন্তু তৈরি হয়েছে তার নিজস্ব দার্শনিক অবস্থান, যা শেষ পর্যন্ত প্রতিটি মানুষের অন্তর্নিহিত নৈতিকতার উপরেই জোর দিয়েছে। আমাদের প্রত্যেকের ভিতরে একটা নৈতিক সত্তা আছে, সেটাকেই তিনি জোর দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা এই যে তার যে এই যে ভ্রমণ বলবো না, পরিক্রমা বলবো, এই যে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে, আমরা দেখলাম যে এটাকে আমরা তার মূল অবস্থান বলবো না, তার ভেতরে একটা অবস্থান ছিল সেই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের, সেটাকে বুকে রেখে তিনি কোন পথে সেটা বাস্তবায়িত হতে পারে সেই পথগুলিতে তিনি হেঁটেছেন। এবং হেঁটেছেন মানে কি, তিনি একটা পথ থেকে যখন আরেকটা পথে যাচ্ছেন, আগের পথটাকে টোটালি রিজেক্ট করে দিচ্ছেন তা নয়,
সেই পথ থেকে আহরিত সম্পদগুলি কিন্তু তিনি বয়ে নিয়ে যাচ্ছেন। এর সাথে আধুনিক রাজনৈতিক দলবদলের কোনো তুলনা আসে না, সেটা একেবারেই বিপরীত। তিনি সত্যের সন্ধানে তিনি পরিব্রাজক। তত্ত্বের মিনারে তিনি বসে থাকেননি, পথেই নেমেছেন আর বিভিন্ন মতের থেকে সংগ্রহ করেছেন তার মাধুকরী। এইভাবেই আমরা কিন্তু বলতে পারি। তিনি মনে করেছেন রাজনীতি নীতি ছাড়া রাজ মাত্র, শুধু মানুষের উপরে দমন মাত্র। তার একটা নীতি থাকতে পারে, তাহলেই সে রাজনীতি। আর রাজনীতি যদি নীতি ছাড়া হয়, তার নাম হবে অন্যায় আধিপত্য। এখন এই আধুনিক গণতন্ত্র সমাজতন্ত্রের যে আদর্শ, সেটা কিন্তু তিনি আহরণ করেছেন পাশ্চাত্য সভ্যতা থেকে। কিন্তু আমরা দেখি তাকে কার্যকর করতে গিয়ে তিনি যে চিন্তা ভাবনা বা পথের সন্ধান দেন, তা কিন্তু প্রাচ্য পাশ্চাত্যের যে একটা আমরা দ্বিকোটিক বিভাজন করি, বাইনারি করি, সেটার ঊর্ধ্বে গিয়ে প্রতিটি মানুষের অন্তর্নিহিত যে সত্তা, তার উপর গুরুত্ব দিল। এইরকম গুরুত্ব কে দিয়েছেন? আমরা দেখেছি মহাত্মা গান্ধী দিয়েছেন। গান্ধীর পথ ধরেই কিন্তু তিনি সেই প্রতিটি মানুষের অন্তর্নিহিত সত্তার উপরে গুরুত্ব দিলেন। সুতরাং রাজনৈতিক সামাজিক দর্শনের তত্ত্ব ও পথে প্রাচ্য ও পাশ্চাত্যকে মিলিয়ে দেওয়ার যে কৃতিত্ব, তিনি তারও দাবিদার। এখন আমরা খুব সংক্ষেপে দেখে নিই, একটা স্কেচ দিয়ে দিই, হ্যাঁ, যে কি কি জীবনের একটা খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে 1902 সালে তিনি 11 অক্টোবর মানে জন্মান, তারপরে পাটনা কলেজে বিজ্ঞান নিয়ে পড়েন। এবং তখন তো তোমরা জানো যে 1920 সাল, ওই সময়টা অহিংস অসহযোগ আন্দোলন চলছে গান্ধীজির নেতৃত্বে। তো সেই জন্য তার সেখানে পড়া হলো না। জাতীয়তাবাদী বিহার বিদ্যাপীঠ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করলেন এবং ইংরেজ পরিচালিত কলেজে তিনি পড়বেন না, তিনি আমেরিকা চলে গেলেন এবং সেইখানে আমেরিকায় গিয়ে তাকে যথেষ্ট সংগ্রাম করে নিজের পড়াশুনো চালাতে হয়েছিল। আমরা দেখি যে তাকে টিকে থাকার জন্য দিনমজুরি করতে হচ্ছে, রেস্টুরেন্টে কাজ করতে হচ্ছে, এবং মানে এইভাবে দেখা যাচ্ছে যে জীবনের অনেকগুলো বাস্তব দিকও তিনি দেখতে পাচ্ছেন, তার অভিজ্ঞতা হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিও তাকে চেঞ্জ করতে হয়েছে। এখন এরই মধ্যে দেখা যাবে আবার যে বিজ্ঞান থেকে তার আকর্ষণ আস্তে আস্তে সরে যাচ্ছে সমাজতত্ত্ব, অর্থনীতি এগুলির প্রতি, এবং শেষ পর্যন্ত তিনি বিএ এবং এমএ দুটিই পাশ করলেন ওহিও বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে যখন পিএইচডির প্রস্তুতি নিচ্ছেন, তখন তাকে মানে দেশে ফিরে আসতে হলো 1929 সালে, মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে। এমএ দুটোই করেছিলেন এবং 1929 সালে দেশে ফিরে এলেন। এবং এই যে আমেরিকায় থাকাকালীন আব্রাহাম ল্যান্ডি বলে একজন মানে পোলিশ ইহুদি তাকে সাম্যবাদের দিকে প্রভাবিত করে। আমরা খুব বেশি তার জীবনীতে তো আমরা যেতে পারবো না, আমরা চলে আসি যে আমরা দেখি যে সেই প্রথম জীবনে তিনি ছিলেন একবারে হার্ডকোর মার্কসিস্ট, এবং আমরা দেখি যিনি গান্ধীকে নানাভাবে সমালোচনা করেছে। সেই মানে প্রথম যুগের যে তার কাজ কারবার, সেখানে আমরা দেখছি যে তিনি গান্ধীকে সমালোচনা করছেন নানাভাবে এবং বলছেন যে মানে এই যে আমরা মানে গান্ধীর যে মতগুলো, যে কখনো বলছেন যে আমি মানুষের প্রতি দয়া করতে গেলে তো আমাকে একজনকে উচ্চ স্থানে রাখতে হবে, একজনকে নিম্ন স্থানে রাখতে হবে, ইত্যাদি নানান কথা তিনি বলেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে মানে ওই আস্তে আস্তে তিনি বুঝতে পারছেন, মানে সেই বোঝা বা উপলব্ধির ক্ষেত্রে একটা সমাজ রাজনৈতিক প্রেক্ষাপট ছিল যে সেই সময় মানে লেনিনের মৃত্যুর পরে আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়নে, তখন তো সোভিয়েত ইউনিয়নে প্রথম বলশেভিক রেভলিউশন হয়েছে এবং সমাজতন্ত্র স্থাপিত হয়েছে, কিন্তু সেই সমাজতন্ত্রের রূপটা আস্তে আস্তে লেনিনের মৃত্যুর পরে যেন এক ধরনের গণতান্ত্রিকতার পথ থেকে সরে গিয়েছিল, একটা যেন বাঁধন এসে গিয়েছিল, এবং সেই জায়গাটায় তিনি আস্তে আস্তে তিনি যেন বীতশ্রদ্ধ হয়ে পড়লেন। তার মানে যে তিনি একবারে মার্কসিস্ট পথ থেকে সরে চলে এলেন তা নয়,
আমরা যদি মার্কসিজমকে একটা ক্লাসিক বলে ধরি, সেই ক্লাসিকের তো নানান রকম তর্জমা হতে পারে। সেই সোভিয়েটের সেই সময়কার অবস্থানটা তার পছন্দ ছিল না। এখন ব্যাপার হচ্ছে কি যে সেই সময় আমরা এখন দেখতে পারি যে তিনি কমিউনিজমকে সমালোচনা করছেন এবং কমিউনিজমের মধ্যে গণতান্ত্রিকতার অভাব, এই ধরাবাঁধা ব্যাপারটাকে তিনি সমালোচনা করছেন এবং সামগ্রিকভাবে তাকে একটা আমরা কমিউনিজমের সমালোচক হিসেবেই এখন দেখছি। আসলে সেই ব্যাপারটা তার ওই গণতন্ত্রতার জায়গাটা থেকেই শুরু হয়েছিল এবং আস্তে আস্তে তিনি ডেমোক্রেসির উপর জোর দিতে গিয়ে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হয়ে উঠলেন এবং দেখালেন যে মানে মার্কস নিজেও কিন্তু সবসময় মানে হিংসাত্মক পথের কথা বলেছেন এমন নয়। মার্কসের বক্তৃতাতে মানে মার্কস নিজেও কিন্তু মানে অহিংসাত্মক পথকে সমর্থন করেছেন। এটা ভারতের যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তারা কিন্তু দেখাতে চেয়েছিলেন এবং জয়প্রকাশও সেই পথে ছিলেন এবং তার মনে হয়েছিল যে সমাজতন্ত্র স্থাপন করতে গেলে ডেমোক্রেসিটা খুব দরকার, গণতন্ত্রটা খুব দরকার। এবং মার্কস বলেছিলেন যে মার্কসের বক্তৃতাটার মূল যে কথাটা ছিল যে সেখানে বলা হয়েছিল যে আমি হুবহু বক্তৃতাটা তুলছি না, যে ইংল্যান্ড আমেরিকা যেসব দেশে মানে মানুষের চেতনা বেড়েছে বা মানুষ সেই মানে ডেমোক্রেটিক মতবাদে ঋদ্ধ হয়েছে বা সমাজতন্ত্র সম্পর্কে জেনেছে, সেই সব জায়গায় কিন্তু এমনি স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে সমাজতন্ত্র আসতে পারে, কিন্তু সব দেশে সেটা সম্ভব নয়, হয়তো কোনো কোনো দেশে সেটা হিংসাত্মক পথে আসতে পারে। এখন সেই জায়গাটাই এই যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জায়গাটাতে জয়প্রকাশ নারায়ণ ছিলেন এবং সেক্ষেত্রে তিনি সমাজতন্ত্র এবং গণতন্ত্র দুটোকে একসাথে নিয়ে চলতে চেয়েছেন। এই সময় থেকে তিনি গান্ধীবাদের দিকে ঝুঁকলেন এবং এতদিন পর্যন্ত তিনি কিন্তু যে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় সবকিছু হবে এরকম থেকে একটা ডিসেন্ট্রালাইজেশনের পথে শাসন ক্ষমতা বা সবকিছুকে একটা ছোট ছোট ভাগে ভাগ করে মানে গ্রামের যে ছোট ছোট জায়গা, শহরের ছোট ছোট জায়গা, সব ক্ষেত্রে যেন ক্ষমতার একটা বিভাজন চাইলেন। তা না হলে মানুষের মধ্যে কিন্তু ক্ষমতাটা ভাগ হবে না, এক দল আরেক দলের উপরে আধিপত্য করবে। এবং এই জায়গায় চলতে চলতে তিনি আস্তে আস্তে সর্বোদয়ের পথে এগোলেন এবং তার তখন মনে হয়েছিল যে আস্তে আস্তে মানে তিনি মানে ওই দলহীন গণতন্ত্রের দিকে এবং তিনি রাজনীতি থেকে লোকনীতির দিকে এগোলেন। এই সর্বোদয়ের পথেই আস্তে আস্তে আমরা দেখি যে তিনি ওই সোশ্যালিজম থেকে এইভাবে ডেমোক্রেটিক সোশ্যালিজম, তারপরে সর্বোদয়, তারপরে তিনি চলে গেলেন এই টোটাল রেভলিউশনের দিকে। এই হলো খুব সংক্ষিপ্ত একটা স্কেচ। এখন তাহলে গান্ধী বিরোধিতা থেকে গান্ধীবাদে তিনি গেলেন, দলহীন গণতন্ত্রে তিনি গেলেন, রাজনীতি থেকে লোকনীতিতে তিনি গেলেন এবং বিপ্লব বলতে কিন্তু কেবল রাষ্ট্র ক্ষমতা দখলকেই তিনি বুঝলেন না, হঠাৎ করে কিছু করে ফেলাও বুঝলেন না, বিপ্লবের একটা ভেতরের এবং বাইরের উভয় দিকে তিনি স্বীকার করলেন এবং এইটাকেই তিনি টোটাল রেভলিউশন বললেন। টোটাল রেভলিউশন বলতে শুধু আউটার জার্নি নয়, ইনার জার্নির কথাও বললেন। তা না হলে কিন্তু কোনো বিপ্লবী সার্থক হতে পারে না যদি না আমাদের ভিতর থেকে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি থাকে। সেই টোটাল রেভলিউশনের 7টি দিক, 7টি যেন বাহু, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, কালচারাল, স্পিরিচুয়াল, আইডিওলজিক্যাল, এডুকেশনাল। এবং এইখানে কিন্তু দলিত সোশ্যালিজম, দলিতের প্রসঙ্গটা কিন্তু খুব গুরুত্ব পেয়েছিল ভারতবর্ষের প্রেক্ষাপটে। ট্রু সোশ্যালিজম হতে গেলে এই সব দিক দিয়ে কিন্তু আমাদের বিপ্লব সংঘটিত হওয়া দরকার, কেউ পিছিয়ে থাকবে না। এখন তাহলে তিনি এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে টোটাল রেভলিউশন, সেখানে কিন্তু সমাজতন্ত্র গণতন্ত্র একসাথে চলবে এবং প্রত্যেকটা মানুষের আত্মবিকাশের সমান সুযোগ থাকবে, এই হলো মোদ্দা কথা। তো এই জায়গাটাই আমি ভেঙে ভেঙে আমি একটু আলোচনা করব, কারণ টোটাল রেভলিউশনের যে দার্শনিক যে ভূমি, সেই ভূমিটা কিন্তু আমরা দেখি মানে সর্বদয়, আমরা বলবো না মার্কসিস্ট অবস্থান থেকে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অবস্থান থেকে তিনি অনেক
উপাদান তিনি নিচ্ছেন এবং ব্যাখ্যা করছেন, কিন্তু তার নিজের মতো করে তিনি এগোচ্ছেন এবং সর্বদাই সোশ্যালিজম থেকে তিনি যখন সর্বদাই যাচ্ছেন, আস্তে আস্তে আমরা দেখতে পারি যে ওই টোটাল রেভলিউশনের যে ইনগ্রেডিয়েন্ট গুলো আরো বেশি করে জমা হচ্ছে। তাহলে টোটাল রেভলিউশনকে বুঝতে হলে আমাদের কি কি এই জায়গাটায় আলোচনা করা দরকার, তার ভিতটা আমরা এখন সেইখানে প্রবেশ করলাম। সমাজতন্ত্রকে কোনো রাজনৈতিক ক্ষমতাশীল দলের হাতের মুঠোর জিনিস হিসেবে তিনি দেখেননি। তিনি মনে করেছিলেন সমাজতন্ত্র হলো চর্চা ও চর্চার বিষয়, ক্ষমতায় না থেকেও এর চর্চা করা যায়, এর উদ্দেশ্য সমতা ও সুযোগ দেয়া মানুষকে। এবং এই নিয়ে তিনি অনেক কথা তার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অবস্থানেও তিনি আলোচনা করেছেন। মাই পিকচার অফ সোশ্যালিজম, সোশ্যালিজম এন্ডস এন্ড মেথডস, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে আমাকে যে ক্ষমতাই দখল করে একটা রাষ্ট্রীয় পলিটিক্যাল স্তরে সমাজতন্ত্র করতে হবে, কে বলেছে? সমাজতন্ত্রটা একটা কাজ, মানে সমাজতান্ত্রিক কাজ করা, আমি সরকারে না থেকেও এই কার্যাবলী কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারি। এ বিষয়ে অনেক খুব সুন্দর আলোচনা আছে, ওই দুটো প্রবন্ধ যদি পারো তো তোমরা পড়ে নিও, ভালো লাগবে পড়লে। আচ্ছা, গণতন্ত্র সমাজতন্ত্র ছাড়া সম্ভব নয়, সমাজতন্ত্র গণতান্ত্রিক না হলে তা প্রকৃত সমাজতন্ত্র নয়। সমাজতন্ত্র আনার পথ হবে অহিংস। মার্কস অহিংস পথের কথাও বলেছেন। এই যে আমরা বললাম, সমাজতন্ত্রকে শেষ পর্যন্ত তিনি মেলালেন সর্বোদয়ের সাথে। সকলের, প্রতিটি মানুষের উদয় না হলে প্রকৃত সমাজতন্ত্র বাস্তবায়িত হতে পারবে না। এবং এই সর্বোদয়ের পথ আমরা দেখব শেষ পর্যন্ত তাকে নিয়ে গেল সামগ্রিক বিপ্লব বা টোটাল রেভলিউশনের পথে। এই টোটাল রেভলিউশন, হ্যাঁ, এইখানে কিন্তু আমরা দেখব খুব গুরুত্ব দেয়া হচ্ছে মরালিটির উপরে, আমাদের মরালিটির উপরে। এবং মরালিটির সঙ্গে কিসের যোগাযোগ আছে? আমাদের মানব চৈতন্যের একটা খুব যোগ আছে। চৈতন্যের উৎস কেউ বলবেন ম্যাটার, কেউ বলবেন মাইন্ড। বস্তুবাদী বলবেন চৈতন্যের উৎস ম্যাটার, কিন্তু ভাববাদী বলবেন মাইন্ড। এখানে বস্তুবাদ ভাববাদ এই দুটোর যে কাজিয়া বলবো সেখানে তিনি ঢোকেননি। তিনি বলছেন তার উৎস ম্যাটার বা মাইন্ড যাই হোক না কেন। আমরা দেখেছি মার্কসীয় দর্শনে আমরা বলবো ম্যাটার কথা প্রাধান্য পেয়েছে, ম্যাটার প্রায়োরিটি পেয়েছে, প্রাধান্য বলবো না, ওটা কথাটা ভুল, যে ম্যাটার প্রথমে এসেছে তারপরে চৈতন্য। কিন্তু এখানে মার্কসীয় দর্শন মানে বস্তুবাদী বলতে ওই প্রচলিত অর্থে বস্তুবাদী নয়, সেখানে ম্যাটার মাইন্ড উভয়কেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা সেখানে ঢুকছি না। ম্যাটার বা মাইন্ড আমাদের যেই চৈতন্যের উৎস হোক না কেন, তাকে কিন্তু যান্ত্রিক উপায়ে ব্যাখ্যা করা যাবে না। মার্কসীয় দর্শনও কিন্তু যান্ত্রিক উপায়ে চৈতন্যকে ব্যাখ্যা করা হয়নি, অনেক সময় ভুল ইন্টারপ্রিটেশন দেয়া হয়। তাহলে এই যে মানুষের যে চৈতন্য, সেটা যার থেকে আসুক না কেন তাকে যান্ত্রিক উপায়ে ব্যাখ্যা দেয়া যায় না। মরাল বিহেভিয়ারের ব্যাখ্যা আমরা করতে পারবো না যদি আমরা মানুষের চৈতন্যকে যান্ত্রিক উপায়ে ব্যাখ্যা করি। এখন তাহলে ব্যাপার হচ্ছে যে আমরা তো কনসাসনেসকে ভাবি সাবজেক্ট, বুঝতে পারি সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, তাকে কি করে আমরা মেকানিক্যালি এইভাবে ব্যাখ্যা করব? করাটা ঠিক না। তার মানে এই যে সাবজেক্টিভিটি, এই যে চৈতন্য, এইগুলোই কিন্তু আমাদের মরালিটির যে জায়গাটা, মানে সেই জায়গাটাকে ব্যাখ্যা দিতে পারে। নিজেকে বোঝার মধ্যে দিয়েই কিন্তু মরালিটির শিকড়। তাহলে আমাদের যে মরালিটির শিকড়টা কোথায় আছে? না বাইরে কোথাও নেই, নিজেকে বোঝার মধ্যে দিয়ে। সবার আগে নিজেকে বোঝা দরকার। নিজের অস্তিত্বের বোধ হলো মরালিটির কি বলবো প্র্যাকটিস। শ্বাস প্রশ্বাসের মতো সহজ। রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো সংগ্রামের মধ্যে এক ধরনের ইন্টিগ্রিটি বা সুসামঞ্জস্য থাকা জরুরি। আর এই ইন্টিগ্রিটির যে মধ্যমণি, তা হলো একটি জীবনের দর্শন। অর্থাৎ কি বলতে চাইছেন? যে আমরা বাইরে যা করি না কেন, দৌড়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নানান রকম কাজ করলাম, কিন্তু ওই কাজের পিছনে কিন্তু আমার বা কাজটি, সেগুলোর মধ্যে একটা সুসামঞ্জস্য
একটা হারমোনি থাকা দরকার, এবং সেই সুসামঞ্জস্যতার যে ব্যাপারটা সেটা আসবে আমার ভেতর থেকে। এবং সেটা আসবে কি করে? একটা সুসামঞ্জস্য জীবন দর্শন দরকার, এবং যেটা ভিত্তি রয়েছে আমার মরালিটিতে, আর মরালিটির ভিত্তি রয়েছে আমার নিজেকে বোঝার মধ্যে। অর্থাৎ আমি যদি নিজেকে ঠিকঠাক না বুঝি, তাহলে কিন্তু আমার সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক ভাবে হবে না। আমি যা বলবো, যা করব, সেগুলোর মধ্যে কিন্তু সুসামঞ্জস্যতার একটা অভাব রয়ে যাবে। এখন এই জায়গাটা এসে আমাদের মনে হতেই পারে যে জয়প্রকাশ নারায়ণ বোধহয় কেবল আমাদের ওই আত্মোপলব্ধির পথে যাওয়ার কথাটা বলেছেন, এবং আমরা শুধু ওই আত্মোপলব্ধি করলেই মরালিটির জায়গাটাকে নিয়ে নিজেরা বসে থাকবো, নিজেকে জানো একটা ওই রকম আর কি জায়গা হলেই বোধহয় সবকিছু হয়ে গেল। কিন্তু না, তিনি তো আমরা দেখছি যে তিনি একজন অ্যাক্টিভিস্ট। তিনি ইন্টারনাল জার্নিটাকে জোর দিচ্ছেন, মানে এই নয় যে তিনি বাহ্য আমাদের জগৎ, সমাজ, রাজনীতি সবগুলোকে উপেক্ষা করছেন, মোটেও তা নয়। তিনি অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ। আমরা দেখেছি তিনি মার্কসিস্ট, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, সর্বোদয়ের পথে, সব পথেই তিনি একজন অ্যাক্টিভিস্ট। সবসময় তিনি যেটা ভাবছেন, যেটা হবে বলে মনে করছেন, সেটা প্র্যাকটিসের কষ্টি পাথরে যাচাই করে নিয়েছে। কাজেই তার যে সমাজতন্ত্রের যে আদর্শ, সেখানেও কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি নানা রকম অর্থনৈতিক সামাজিক সংস্কারের কথা তিনি বলছেন, এবং এগুলো তো এত ডিটেলে এখানে বলতে আমরা পারবো না। আমরা শুধু এইটুকুই বলবো যে মেটেরিয়াল প্রসপারিটি, আমাদের যে এই যে বাস্তব জীবনের যে উৎকর্ষ, এটা খুব দরকার, এবং দরিদ্র অবহেলিত মানুষের উন্নতি বা বিকাশ, তার উপরে তো তিনি জোর দিচ্ছেন, এবং সবটাই নির্ভর করে এই মেটেরিয়াল প্রসপারিটির উপরে। আমাদের যদি ঠিকঠাক ভাবে ফসল উৎপাদন না হয়, ফসলের সুষম বন্টন না হয়, কলকারখানা না হয়, মজুর যদি ঠিকঠাক মজুরি না পায়, তাহলে তো মানুষ অবহেলিত রয়ে যাবে, সমাজটার রসাতলে যাবে। কাজে এই দিকটিতে তিনি কিন্তু যথেষ্ট জোর দিয়েছেন এই ম্যাটেরিয়াল প্রসপারিটির উপরে। অর্থাৎ ওই ক্ষুধার অন্নটা খুব জরুরি, এটাকে তিনি কিন্তু প্রার বলে মেনেছে। কিন্তু তিনি কোথায় লাগাম টানতে বলেছেন? যে বস্তুগত চাহিদার অপরিমিত ক্ষুধা, চাই চাই ভোগ, এই ভোগবাদের একটা তিনি লাগাম টানতে চেয়েছেন। এবং এই যে একটা আরো চাই চাই, প্রয়োজনের অতিরিক্ত রেস্টলেস ব্যাপার, সেটা কিন্তু মানুষকে ভায়োলেন্ট করে তোলে। এটা আর তোমাদের নতুন করে এক্সাম্পল দিয়ে বলে দিতে হবে না। তাহলে আমাদের সামাজিক যে প্রসপারিটি, তার জন্য আমাদের যে ফিজিক্যাল যে নিডগুলো, সেগুলো তো পূরণ করতে হবে, কিন্তু অতিরিক্ত চাহিদা, বিকৃত চাহিদা, ভোগবাদ, এইটাকে তিনি লাগাম দিতে চেয়েছেন। এই ক্ষুধাটাকে তিনি লাগাম দিতে চেয়েছেন, অতিরিক্ত ক্ষুধাটাকে। সেটা কিসের মধ্যে দিয়ে আসবে? তিনি মনে করেছেন সেটা আসে শেয়ারিং এর মধ্যে দিয়ে। আমরা ভাই বোনদের সঙ্গে কিছু ভাগ করে খেলাম, আমি হয়তো কমই কিছু পেলাম, কিন্তু তাতেও আনন্দ হয় না? যে আমার কাছে অনেকটা চকলেট বা কিছু মিষ্টি আছে, আমি পুরোটাই খেয়ে নিতে পারবো, কিন্তু আমার সেই খেয়ে সুখ নেই আমি যতক্ষণ না ভাই বোনদের সঙ্গে ভাগ করে খাবো। অর্থাৎ বা আমার বাড়ির চারপাশে যারা আছে, তাদের প্রতিবেশী আছে, তাদের বন্টন করে খাবো। এটা দুটো কাজ করে। একটা হচ্ছে যে মানুষকে লাগাম টানতে, মানে নিজেরও কল্যাণ হয় তাতে। আরেকটা হয় যে সমাজটাকে রসাতলে যেতে দেয় না। আমরা দানের আদর্শ পাই ভারতীয় দর্শনে। দান কি করে? সামাজিক একটা সাম্য বজায় রাখে। তখনও তো আর সোশ্যালিজমের আইডিয়াল আসেনি, দান ছিল, দানের এই আদর্শটা ছিল। তাহলে এইটা আমাদের এই যে বডিলি অ্যাপেটাইটকে আমাদের ডিসিপ্লিনিং করতে হবে, একটা নিয়ন্ত্রণে বাঁধতে হবে। নৈতিক জীবন, ব্যক্তিত্বের বিকাশ, সমস্ত ধরনের যে মানবিক গুণের
এই বিকশিত হওয়ার জন্য কিন্তু এই নিজেকে, নিজের এই যে ক্ষুধাগুলোকে একটা নিয়ন্ত্রণ করা, ডিসিপ্লিনের মধ্যে থাকাটা খুব জরুরি। অতিরিক্ত ভোগ, অতিরিক্ত ক্ষুধা কিন্তু আমার নৈতিক জীবন, ব্যক্তিত্বের বিকাশ, আমি নয় অন্যের কথা নাই ভাবলাম, আমার নিজের বিকাশকেও কিন্তু রুদ্ধ করে দেয়। আর এটাকে তিনি কিন্তু সমাজতান্ত্রিক মূল্যবোধ হিসেবেই মনে করছেন, কারণ এই সমাজ শেয়ারিং এর আদর্শকে তুলে ধরে, যা প্রতি মানুষের চাহিদা পূরণের আদর্শের সাথে জড়িত। তাহলে সমাজতন্ত্রের আদর্শটা তো সেটাই, শেয়ারিং, প্রত্যেকের চাহিদা পূরণ হবে, কেউ খাবে কেউ খাবে না, এটা হবে না, কেউ বেশি খাবে কেউ একদম খাবে না, হবে না, সবই শেয়ার করবে, এটাই সমাজতন্ত্রের আদর্শ। তাহলে যতই আমরা নিজেদের নিয়ন্ত্রণ করে এই খুশি মনে শেয়ারিং এ উৎসাহী হব, ততই আমাদের কিন্তু চাপ, চিন্তা এগুলো কমবে। অর্থাৎ ব্যক্তিগত অবস্থান থেকেই কিন্তু এই চর্চাটা শুরু হবে। এখন প্রশ্ন হবে, আচ্ছা আমরা নাও করতে পারি, আমরা করলাম না শেয়ারিং, তো কি হবে? হ্যাঁ, আমি না হয় ঠিক আছে, আমি এক গাদা খেয়ে আমি ভোগ টোগ করে আমার হয়তো কোলেস্টেরল বেড়ে গেল, সুগার বেড়ে গেল, আমরা মরে গেলাম, হয়ে গেল, এই ব্যক্তিগত দিক থেকে দেখছি। কিন্তু উনি দেখাচ্ছেন যে সামাজিক দিকটা দেখাচ্ছেন, এটা যে এটা যে আমার কেবল ব্যক্তি জীবনের পক্ষে, ব্যক্তি জীবনের শুভ অশুভ নির্ণায়ক তা নয়, সামাজিক জীবনের সঙ্গেও এর একটা গভীর যোগ। তিনি বলছেন এক্ষেত্রে সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কেমন? একদল আরেক দলকে শৃঙ্খলায় আনার দায়িত্ব নিয়ে নেবে। আমরা বলি না ও বেশি খেয়ে নেয়, ওকে করো, ওকে ধরো, ও বেশি নিয়ে নেয়, তাহলে একদল আরেক দলকে শৃঙ্খলায় আনার চেষ্টা করবে। যে একদল যদি শৃঙ্খলাহীন হয়, তাহলে শৃঙ্খলা আনার জন্য আরো পেয়াদা মোতায়েন হবে। এক্ষেত্রে আবার যারা শৃঙ্খলা আনয়নের কাজে নিয়োজিত, তারাও তো বিশৃঙ্খল হয়ে উঠতে পারে, তাদের শৃঙ্খলা কে আনয়ন করবে? শাসককে শাসন করবে কে? তাহলে এই রকম একটা বিশৃঙ্খল মাৎসনায় যাওয়ার থেকে আমরা মুক্ত হওয়ার একটাই পথ আছে, সেটা কি? মানুষ যদি নিজেই নিজেদের শৃঙ্খলার দায়িত্ব নেয়, উপর থেকে চাপিয়ে দেওয়ার চেয়ে, আমরা নিজেরাই শৃঙ্খলিত হলাম, কেউ আমাকে জোর করলো তা তো নয়, ধরে বেঁধে নিয়ে গেল তা তো না, আমি নিজেই শৃঙ্খল হলাম। যে হয় না অনেক সময় আমরা কিউয়ে দাঁড়াই, কিউ ভেঙে একজন সামনে গিয়ে টিকিটটা কেটে নিল, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। কিন্তু সবাই যদি, বা ট্রেনে ওঠার সময় এমন ট্রেনের দরজায় সবাই উঠবে বলে যারা নামছে নামতে না দিয়ে ঝটাপটি শুরু হলো, খানিকক্ষণ খানিকটা দেখলাম যে পিণ্ডবৎ মানুষ সেখানে, দেরি হয়ে গেল কিন্তু তাতে, কিন্তু তার থেকে যদি প্রত্যেকেই শৃঙ্খলিত থাকতো, তাহলে কাজটা অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। মানুষ যদি তাহলে নিজেরাই, তাহলে আমরা দেখছি যে শৃঙ্খলার দায়িত্বটা নিজেরা নেয়াই ভালো। সমাজতান্ত্রিক মূল্যবোধের চর্চা এই ব্যক্তি মানুষের বোধের মধ্যে দিয়েই হবে, বাইরে থেকে নয়, এই ছিল তার বিশ্বাস। তাহলে এইটা খুব বড় জিনিস, যে ধরে বেঁধে সমাজতন্ত্র বাইরে থেকে করা যায় না, এটা কিন্তু ভিতর থেকে আসা একটা বোধ। জর্জ অরওয়েলের একটা বিখ্যাত উপন্যাস আছে অ্যানিম্যাল ফার্ম, সেখানে ওরকম সমাজতন্ত্র ওই রকম এই জায়গাগুলোই দেখানো হয়েছে, পশু খামার বাংলা অনুবাদ। তাহলে এই ভিতর থেকেই সমাজতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা, সেটাই আমাদের সর্বোদয়ের পথে নিয়ে যায়। সেখানেই আমরা দেখব রাজনীতির চেয়ে লোকনীতি যে কত ভালো। এই যে ভিতর থেকেই যে ব্যাপারটা আসছে, সেটাই তো আমরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করছি, সেটাকেই সেটা যেন আমরা নিজেরাই নিজেদের পরিচালিত করছি, সেটাই লোকনীতি। এই জায়গাতেই আমরা দেখব যে তিনি সোশ্যালিজমের সঙ্গে সর্বোদয়কে মিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যে সর্বোদয় আমরা দেখছি যে এই পথে, এই লোকনীতির পথেই চালনা করা হচ্ছে। তাহলে ট্রু সোশ্যালিজম হতে গেলে তিনি সত্যিকারের সমাজতন্ত্র চাইছেন, সেটা হতে গেলে কি হবে না, সেই ক্ষেত্রে আমরা আমাদের লোকনীতিটাই বেশি দরকারি, এবং সর্বোদয়ের এই আদর্শটি আমরা দেখব জয়প্রকাশ সমাজতন্ত্রের সঙ্গে মিলিয়ে দিলেন। পার্টি অ্যান্ড পাওয়ার পলিটিক্স হচ্ছে রাজনীতি, নন পার্টি অ্যান্ড নন পাওয়ার পলিটিক্স হচ্ছে লোকনীতি, বিনোব ভাবের ভাষায়। তাহলে রাজনীতি ব্যাপারটা কি? অ্যাজ এ সায়েন্স অফ দ্য স্টেট, রাষ্ট্রের দর্শন,
সেইখানের বিকল্প পথ হলো রাজনীতির মানে রাজনীতি যে কথাটি এখানে প্রচলিত অর্থে, হ্যাঁ, আমরা যদি বুঝি সেটা কি রাজনীতি প্রচলিত অর্থে, যে রাজনৈতিক দল ক্ষমতা অর্জন করে, ক্ষমতা দখল করে এবং রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে, কেমন? আর লোকনীতি কি? লোকনীতি আমরা দেখছি যে লোকনীতি কথাটা হচ্ছে সত্যাগ্রহের সঙ্গে জড়িত। রাজনীতির বিপরীত পথ হচ্ছে সত্যাগ্রহ। রাজনীতির বিপরীত পথ সত্যাগ্রহ, অসত্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রামী হচ্ছে সত্যাগ্রহ। তাহলে রাজনীতি হচ্ছে আমরা দেখছি রাজনৈতিক দল ক্ষমতা দখল করে, রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং শাসনযন্ত্র চালানোর চেষ্টা করে, একটা অধিকারের জায়গা। অন্যদিকে ঠিক বিপরীত হলো সত্যাগ্রহ, যে অসত্য ও শোষণের বিরুদ্ধে সে সংগ্রাম করে। দল মত নির্বিশেষে যেখানে অসত্য সেখানে শোষণ, সেখানেই সংগ্রাম, সেটাই সত্যাগ্রহ। রাজনীতির বিপরীত হলো সত্যাগ্রহ। এখন প্রশ্ন যাবে যে মহাত্মা গান্ধীও তো রাজনীতি করেছেন। মহাত্মা গান্ধীর যে রাজনীতি, জেপির মতে, যে সেই রাজনীতি কিন্তু আমরা যেই প্রচলিত অর্থে রাজনীতির কথা বললাম, ক্ষমতা দখলের রাজনীতি বা পলিটিক্স, পাওয়ার পলিটিক্স বা পার্টি অ্যান্ড পাওয়ার পলিটিক্স, সেই অর্থে কিন্তু রাজনীতি নয়। তার লক্ষ্য ছিল কি? যে সকলের ক্ষমতায়ন, ভারতের মুক্তি। সেখানে ক্ষমতার উপস্থিতি, প্রসঙ্গ, বিশেষ দল, এগুলো মানে বিশেষ দলের কোনো ক্ষমতা দখল, এগুলো কিন্তু গুরুত্ব পায়নি। যেটা গুরুত্ব পেয়েছিল সেটা হলো ভারতীয় উপমহাদেশের সমস্ত মানুষের ক্ষমতায়ন। তাহলে গান্ধীর যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আমরা প্রচলিত অর্থে যে ক্ষমতা দখলের রাজনীতি বুঝি তা নয়। বাস্তবে সেটাকে আমরা কি বলবো? যে সেটা হলো পলিটিক্স অফ পিপল, লোকনীতি। গান্ধীর রাজনীতি আসলে কিন্তু লোকনীতি, নট পলিটিক্স অফ দ্য স্টেট। রাজনীতি নয় পলিটিক্স, বাট ইট ওয়াজ পলিটিক্স অফ পিপল, মানুষের জন্য যে নীতি, যার মূল কথা ক্ষমতা দখল নয়, হিউম্যানিটি। এই মানবিকতা নিয়েই কিন্তু পলিটিক্স অফ পিপল চলবে, ক্ষমতা দখল নিয়ে নয়। কেন লোকনীতি রাজনীতির থেকে শ্রেয়, তিনি এ বিষয়ে আরো ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলি অর্থ, প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রচার সব কিছু ব্যবহার করে মানুষের উপর নিজেদের চাপিয়ে দেয় এবং মানুষের শাসন বা জনতা শাসন বলেই আমরা যেটাকে মনে করছি সেটা পার্টি শাসনে পরিচালিত হয়। এবং পার্টি শাসন মানে কোনো একটা দল বা গোষ্ঠী সেখানে আধিপত্য করে। ভোটদানের অধিকার কি হয়? যে শক্তিশালী পার্টিগুলি নিয়ন্ত্রণে চলে যায় এবং বাস্তব প্রয়োজন মেটাতে জনতাকে কি করতে হয়? শক্তিশালী দলের মধ্য থেকেই চয়েস করতে হয়। এটা প্রকৃতপক্ষে চয়েস কিনা সে বিষয়ে সন্দেহ আছে। একটা বিশেষ দল ক্ষমতা দখল করে নেয় এবং মানুষকে সেই নাচাল হয়ে একটা দলকে ভোট দিতে হয়। এবং যে ইস্যুগুলি মানে তুলে ধরা হয় ভোটারদের সামনে, সেগুলো সবসময় যে ভোটারদের দৈনন্দিন বা মানে যাপিত জীবনের প্রয়োজন মেটাবে তার সঙ্গে জড়িত তাও কিন্তু না। অনেক রকম ইস্যু তৈরি করে করে তাদের সামনে ধরা হয়। অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির ক্ষেত্রে তিনি যা বলতে চাইছেন যে মানুষ একটা পুতুলে পরিণত হয় ক্ষমতার হাতে, রাজনৈতিক দলের ক্ষমতার হাতে। তার নিজের ভাষায় তিনি বলেছেন যে এই রাজনীতি হচ্ছে মানুষকে একদল যেন ভেড়ায় পরিণত করে এবং মানে এই পার্টি সিস্টেম যেখানে, সেখানে জনতার একমাত্র কাজ হচ্ছে কি? যে কিছুদিন অন্তর তাদের নতুন রাখাল পছন্দ করা, হ্যাঁ, নতুন রাখালকে তাদের তাড়িয়ে নিয়ে যাবে সেটা পছন্দ করা। এটাই হচ্ছে মানে রাজনৈতিক গণতন্ত্র, যে যে রাজনীতি বা এখানে গণতন্ত্রের নামেই যা চালানো হয়। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে যে এইভাবেই কি হয় যে পার্টি সিস্টেম মানুষের শক্তি, উদ্যম এগুলোকে বিকশিত হতে দিতে চায় না। উল্টে কি করে? তাদের বলবীর্যহীন করে দেয়। প্রতিটি মানুষের অন্তর্নিহিত শক্তির ডেভেলপমেন্ট এই পার্টি সিস্টেম কখনো চায় না। তারা ওই ভেড়ার পাল
এবং তাদের ওই রাখাল যে কে পরের বছর এরপরে কি তাড়াবে তাদের সেটা দখল করা ছাড়া তাদের জনতার আর কোনো কাজ থাকে না। গান্ধী আমরা দেখি যে পঞ্চায়েতের কথা ভেবেছিলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, গ্রামীণ মানুষের স্বাধিকার প্রতিষ্ঠা করা, এগুলি চেয়েছিলেন। কিন্তু পার্টিতন্ত্র বা দলতন্ত্র সেটা হতে বাস্তবে হতে দিচ্ছিল না। কারণ যে গ্রাম স্বরাজ চেয়েছিলেন, যেখানে পঞ্চায়েত গ্রামের লোকরা সবকিছু নিয়ন্ত্রণ করবে, গ্রাম সমাজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই স্টেটে যে যারা ক্ষমতা দখল করছে তারাই কিন্তু গ্রামের পঞ্চায়েতকেও তারাই নিয়ন্ত্রণ করছে, বিধানসভায় কিন্তু গ্রাম পঞ্চায়েতকে নিয়ন্ত্রণ করছে। এটার বিরুদ্ধে কথা বলেছিলেন জয়প্রকাশ, যে সত্যি সত্যি তো আর গ্রাম স্বরাজ হলো না, বিধানসভার নিয়ন্ত্রণ শাসিত গ্রাম পঞ্চায়েত, সেখানে সেলফ রুল সেলফ ম্যানেজমেন্টের কোনো জায়গাই নেই। এবং তিনি দেখালেন গান্ধী তো এটা চাননি, পঞ্চায়েত হলো বটে কিন্তু গ্রাম স্বরাজ তো হলো না। দল ব্যবস্থার এই যে কুফল থেকে বেরোতে মানে তিনি কিছু পথ বলেছেন। তিনি বলছেন কি, যে কোঅপারেটিভ হতে হবে, সহযোগিতা দরকার, কম্পিটিটিভ মনোভাব থেকে বেরিয়ে, প্রতিযোগিতাশীল মনোভাব থেকে বেরিয়ে। কোঅপারেটিভ সোসাইটি, নট মানে কম্পিটিটিভ সোসাইটি। আর রাষ্ট্রের ভূমিকা দমনমূলক ভূমিকা, যেটা যত কম হবে ততই সেটা ভালো রাষ্ট্র। অন্যদিকে সেই অবস্থায় যেতে হলে ভিতর থেকে প্রতিটি মানুষেরই কিন্তু সুপরিণত হয়ে ওঠাটা জরুরি। অর্থাৎ বাইরে থেকে দমন তুলে নেওয়া যাবে কখন, যখন আমার আত্মনিয়ন্ত্রণ থাকবে, তা না হলে তো সমাজ রসাতলে যাবে। মানুষের বিবর্তন বা উদ্বর্তনের যে মানুষ হিসেবে মানে জয়প্রকাশ দেখাচ্ছেন যে এই মানে মানুষ যে বিবর্তিত হওয়া শুধু না, উদ্বর্তন ঘটেছে, সে উচ্চ স্তরেই উঠেছে, তার হচ্ছে চিহ্নই হলো যে একের সঙ্গে অপরের একটা ভ্রাতৃত্ববোধ, ন্যায়পরায়ণতা, সহযোগিতার সম্পর্ক। তিনি বলেছেন অ্যামিটি, জাস্টিস, কোঅপারেশন। এবং এর মধ্যে দিয়েই কিন্তু বেঁচে থাকার যোগ্যতা আমাদের আসে, বাইরের নিয়ন্ত্রণ ছাড়াই। এগুলি না থাকলে কিন্তু আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। অর্থাৎ আমরা যে মানুষ তার প্রমাণই হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এইভাবে থাকতে হবে, আমাকে কেন বাইরে থেকে পশুর মতো নিয়ন্ত্রণ করতে হবে। আর এই জায়গাটাতে এসে আমরা দেখছি যে তিনি বলছেন যে সমস্ত সামাজিক মানবিক সমস্যাই শেষ পর্যন্ত একটা নৈতিক সমস্যা, একটা মরাল ইস্যু, মরাল প্রবলেম। তাহলে এখানে সেই মরালিটির জায়গাটা থেকেই আমরা পিপলস সোশ্যালিজমে যাচ্ছি, ট্রু সোশ্যালিজমে যাচ্ছি। হ্যাঁ, সোশ্যালিজম তাহলে কি, টু বি এস্টাবলিশড নট বাই দ্য পাওয়ার অফ দ্য স্টেট। তাহলে কার পাওয়ার দ্বারা? পাওয়ার অফ দ্য পিপল। তাহলে ইট উইল নট বি স্টেট সোশ্যালিজম বাট পিপলস সোশ্যালিজম। রাষ্ট্রীয় সমাজতন্ত্র নয়, যে রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেকে ঘোষণা করে দিল ব্যাস হয়ে গেল, না, জনতাই এই নিজেদের ভেতর থেকে এই পথে জারিত হয়ে বৃহত্তর ক্ষেত্রে সমাজতান্ত্রিক পথে এগোবে। এই জায়গাটা থেকে তিনি একটা কমিউনিটি লিভিং এর কথা বলছেন, যে ভীষণ বাস্তব একটা কথা বলছেন উনি, যে সারা বিশ্ব আজকে একটা টেকনোলজির দৌলতে কি হচ্ছে, আমাদের কাছাকাছি প্রতিবেশী, দেখো আমরা সবাই কাছাকাছি চলে এসেছি, সন্ধ্যা কে কোথায় বসে এই ক্লাসটা করছো, বা আমরা খুব কম সময় এদিক থেকে ওদিকে চলে যাচ্ছি। কিন্তু এই জটিল সমাজ কি সত্যি মানুষে মানুষে আত্মিক বন্ধন আনতে পেরেছে? জন অরণ্য সৃষ্টি করেছে মাত্র। মানুষের গুণগুলিকে বিকশিত করা, মানে এই মানে মানুষের জীবনে দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে। সেটা কি? মানুষের গুণগুলি বিকশিত করা এবং নেচারের সঙ্গে তার একটা সংযোগ। নেচার আর কালচার কিন্তু এক হয়নি। আমরা দেখি বিশাল বিশাল ফ্ল্যাট বাড়ি উঠেছে, বড় বড় ইমারত,
আমরা ভাবি কত মানুষ একসঙ্গে আছে, অথচ ফ্ল্যাটের দরজা বন্ধ করলে কেউ কারণ নয়, কেউ কাউকে চেনেও না, কারোর ভিতরের খবর জানেও না। এবং এই জন্য আমরা দেখো এক ধরনের সোশ্যাল ইনসিকিউরিটিতে ভুগি, কেউ কারোর মনের কথা বলতে পারি না, কাউকে বিশ্বাস করে কিছু বলতে পারি না, বেস্ট ফ্রেন্ড বলে আজকাল আর কিছু হয় না, কারোর কাছে প্রাণ খুলে কাঁদতে পারি না। আগে আমাদের সমাজটা কি ছিল, যে ছোট ছোট গ্রাম শহর, ছোট ছোট পাড়া, আমরা ছোট কমিউনিটি, আমরা বড় বড় এত ফ্ল্যাট বাড়ি তখন ছিল না, একটা ছোট পাড়া ছিল, কিন্তু সেখানে যেন একটা আমাদের নিজেদের মেলে ধরার জায়গা ছিল। বড় কমিউনিটি তৈরি হয়েছে, কিন্তু সত্যি সত্যি সেগুলো কমিউনিটি হয়ে ওঠেনি। মানুষের এই যে আমরা বলছি পিপল সোশ্যালিজম, আমরা দেখছি যে মানুষের মনস্তত্ত্ব, মানুষের সংস্কৃতি, মানুষের সবকিছু উপরে প্রকৃতি জয়প্রকাশ নারায়ণ ফোকাস করেছেন। এই পুরো চিন্তা ভাবনা চলে যাবে টোটাল রিভলিউশনের দিকটাতে। যে নেচার এবং কালচার এক হয়নি। তো এই ক্ষেত্রে উনি অল্ডাস হাক্সলি তার সায়েন্স, লিবার্টি অ্যান্ড পিস বলে একটা লেখা থেকে তিনি কিছু অংশ মানে তুলে ধরে মানে বলেছেন যে তার যে বিখ্যাত লেখা ফ্রম সোশ্যালিজম টু সর্বোদয়, জয়প্রকাশ নারায়ণ, সেখানে অল্ডাস হাক্সলির কথা তুলে ধরেছেন এবং তুলে ধরে সেটাকে সমর্থন করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মানুষের মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক কিছু প্রয়োজন আছে, সেগুলি পূরণ হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। কিরকম? যে একটা তাকে সেলফ গভর্নিং গ্রুপের মধ্যে তার কিছু স্বাধীনতাও থাকবে, দায়িত্বই থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের বাড়িতে ফিরে আসি, পাড়ায় ফিরে আসি, এবং সেখানে আমার কিছু মতামতের দাম আছে, আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু অধিকার আছে। অর্থাৎ একটা ভীষণ ক্লোজ সার্কিটে আমাদের দিনের শেষে ফিরে আসার দরকার হয়। এবং মানে এটা যেন এরকম আমরা এইভাবে বলতে পারি যে একটা মানে আরবান জোট, যেটা যান্ত্রিক আরবান জোট, সেটা হয়তো মস্ত বড় জোট একটা, হ্যাঁ, কিন্তু সেখানে সেই জোটে কিন্তু সত্যি সত্যি পরস্পরের সঙ্গে পরস্পরের কমিউনিকেশন ঠিকঠাক হয় কিনা, মানুষ মানুষকে মেলে ধরতে পারে কিনা, মানুষ নিজেকে খুঁজে পায় কিনা, অ্যালিয়েনেটেড বোধ করে কিনা, এই জায়গাগুলো প্রশ্ন এসে যায়। এবং এখানে একটা নির্জন সহাবস্থান একটুখানি যেন এরকম দরকার আছে মানুষেরটা, মানে কারোর কাছে নিজেকে মেলে ধরা, ছোট ছোট গ্রুপ, হ্যাঁ, এবং সারাদিনের কাজকর্মের মধ্যে কিছু মানবিক একটা জায়গা, কিছু কাজ থাকবে, হ্যাঁ, তার একটা গুরুত্ব থাকবে। আবার আরেকটা কথা বলছেন, নিজের প্রাকৃতিক পরিবেশটার সঙ্গে একটা দেওয়া নেওয়া লাভ ক্ষতির ঊর্ধ্বে একটা জৈবিক সংযোগ থাকবে। যে মানুষ হিসেবে আমরা কিন্তু বাঁচতে ভুলে যাচ্ছি বলেই কিন্তু আমরা সম্পূর্ণ নিজেকে জানছি না, চিনছি না, আমার মরালিটির জায়গাটা কিন্তু আবার সেই জায়গাটা থেকে কিন্তু ডিসরাপ্টেড হচ্ছে। এবং মরালিটির জায়গাটা ডিসরাপ্টেড হলে আমি ব্যক্তি মানুষই বটি, আর আমার সমাজই বটুক বা আমার দেশই সব জায়গাটা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। তাহলে এই যে একটা খুব ভীষণ একটা সেন্ট্রাল জায়গায় তিনি নজর দিলেন। হয় না আমরা ভালো লাগছে না ঘরের মধ্যে, তারপরে হয়তো আমি এটা দেখলাম গাছ পাতা নাড়ছে, হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল, হঠাৎ করে মানে সবার প্রতি উদার হয়ে গেলাম। হ্যাঁ, অনেক দিনের পরে যখন কাল বৈশাখী আসে, এই যে শীত পড়ছে, সোনা সোনা রোদ উঠেছে দুপুরবেলা, হঠাৎ করে মনটা খুব ভালো হয়ে যায়। অর্থাৎ এই যে ভালো লাগাটাকে কিন্তু আমার সাবজেক্টিভ জায়গাটাকে কিন্তু যান্ত্রিকভাবে যেমন ব্যাখ্যাও দেওয়া যায় না, আর এটা আমাদের খুব প্রয়োজন, এটা খুব মানবিক প্রয়োজন। এই জায়গাটা না হলে কিন্তু আমার মরালিটির জায়গাটাও কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সরি, এখানে তিনি তো খুব প্র্যাকটিক্যাল ছিলেন। তিনি মানে সায়েন্স, টেকনোলজি, আমাদের ম্যাটেরিয়াল লাইফের ডেভেলপমেন্ট খুব দরকার, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রিকশন নেওয়া দরকার। এবং সেই প্রিকশনটুকু না নিলে আমি ব্যক্তি মানুষ তো বটেই, আমাদের চারপাশটা, আমাদের সোশ্যাল ইকোনমিক লাইফ থেকে শুরু করে প্রকৃতি পর্যন্ত বিপর্যস্ত হবে। অর্থাৎ এখানেও কিন্তু সেই মানে আমরা আস্তে আস্তে দেখছি জয়প্রকাশ নারায়ণ তার মরালিটির জায়গাটাকে কোথায় বিস্তার করছেন, কোন বিস্তার, মানে একবারে সেই
কি বলবো এনভায়রনমেন্টাল এথিক্সের জায়গাটাতেও তিনি চলে যাচ্ছেন। এই সবগুলির জাল তিনি কিন্তু গুটিয়ে আনবেন তার টোটাল রেভলিউশন। কেমন? 1 মিনিট 1 সেকেন্ড জল খাই। হ্যাঁ, তাহলে কি সেই জায়গাটা তিনি কি বলছেন যে সায়েন্স যখন অ্যাপ্লাইড হয় তখন সেটাকে আমরা বলবো টেকনোলজি। কিন্তু অ্যাপ্লিকেশন অফ সায়েন্স এখন কিন্তু সায়েন্সের উপর আর ডিপেন্ড করছে না, অর্থাৎ টেকনোলজি আর তার পিছনে সায়েন্সের উপর ডিপেন্ড করছে না। কিসের উপর ডিপেন্ড করছে? মানি মেকার্সদের উপরে। উনি এটা কিন্তু 50-এর দশকে বলে গেছেন যে সায়েন্স যখন অ্যাপ্লাইড হয় দ্যাট ইজ টেকনোলজি। তাহলে টেকনোলজি কি তো সায়েন্সের উপরই নির্ভর করতে হবে? আমি যে টেকনোলজিক্যাল স্ট্যান্ডগুলো নেব তার পিছনে কিন্তু আমাকে সায়েন্টিফিক ট্রুথগুলোকে মান্যতা দিয়েই টেকনোলজির পথে এগোতে হবে। তা না হলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ডিভাস্টেশনের দিকে চলে যাব। কেমন? এখন এই জায়গায় তিনি বলছেন যে সেই জায়গার পথে আমরা যাচ্ছি, যে টেকনোলজি যখন মানি মেকারদের দ্বারা কন্ট্রোল হয় তাদের প্রফিটের জন্য, তখন কিন্তু তার পিছনে সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, কি এটা করলে ক্ষতি হবে, এটা অবৈজ্ঞানিক, এগুলো কিন্তু আর তারা গুরুত্ব দেয় না। সুতরাং এই অ্যাপ্লিকেশন অফ সায়েন্স নিজে সায়েন্সের উপরে ডিপেন্ড করছে না, প্রফিটের উপর যখন ডিপেন্ড করছে তখন কিন্তু সেটা কি হচ্ছে যে আমাদের সভ্যতার কাছে একটা ডেমন হিসেবে যেন আসছে, টেকনোলজি যেন ডেমন হিসেবে একটা আসছে। এবং কি বলছেন তিনি, তার নিজের ভাষায় আমি বলি যে দাস গভর্নমেন্ট অ্যান্ড প্রফিটার্স কম্বাইন টু ক্রিয়েট দ্য ফ্রাঙ্কেনস্টাইন অফ দ্য মডার্ন সোসাইটি। এবং এখানে গভর্নমেন্টেরও মদত আছে। তিনি বলছেন মানুষের স্বাধীনতা, জীবিকা, সমস্ত কিছু সে ধ্বংস করে দিচ্ছে। এবং হাক্সলিকে অনুসরণ করে তিনি একটা বিকল্প বলেছেন যে রেজাল্ট অফ পিওর সায়েন্সকে আমরা কিভাবে ব্যবহার করব, অর্থ, এবং সেই ক্ষেত্রে তিনি সেই সায়েন্সের দিকেই গুরুত্ব দিচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রকৃতির দিকটা তো গেল, এবং মানুষের এরপরে তিনি বলছেন যে অর্থনৈতিক আত্মনির্ভরতা বাড়াতে কি করতে হবে, এই জায়গাটা থেকে এই জায়গাটা তিনি আসছেন। কারণ ওই প্রফিটার্সদের যে সাংঘাতিক সেই বলে বিজনেস টাইকুনদের হাত থেকে প্রকৃতি এবং মানুষ দুজনকেই রক্ষা করতে, সেখানে কি বলছেন অর্থনৈতিক আত্মনির্ভরতা আমাদের বাড়াতে হবে। স্মল ওনারদের যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স থাকে, যে ছোট ছোট যারা ব্যবসায়ী তারা যদি পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না থাকে, কতদিন আগে কথাগুলি বলে গেছে, রাজনৈতিক দিক দিয়ে স্বাধীন না থাকে, লোকাল মার্কেটকে যদি আমরা গুরুত্ব না দিই, তখন কিন্তু এই মার্ট টার্ট এসব হয়নি এখনো তখনও। হ্যাঁ, আমরা কিন্তু বাঁচবো না। ছোট ছোট ব্যবসায়ী, আমাদের লোকাল মার্কেট, একটা সময় আমেরিকা যখন মন্দা এসেছিল ওই 2007 ওই রকম সময় আমাদের অর্থনীতি কিন্তু বেঁচে গিয়েছিল। আমার পাড়ার মুদি দোকান, আমাদের পাড়ার রামশ্যাম যদুমধু, তাদের দিয়ে সেখানে মানি সার্কুলেশন চলেছিল। যে বৃহত্তর অর্থনীতি, বিজনেস টাইকুন, এরা যে সবকিছু গ্রাস করে নিচ্ছে, সেটার থেকে বাঁচাতে হবে এবং প্রকৃতিকে এবং মানুষকে উভয়কেই বাঁচাতে হবে। অর্থাৎ কত মরালিটির আলোচনাটা কেবল সেই একটা আত্মোপলব্ধি, সমাজ সংসার বিচ্যুত হয়ে নয়, তার মরালিটির ধারণাটা যেন আমাদের ইনার জগৎ এবং আউটার জগৎ দুটোকেই যেন একটা আলোকিত করছে, এবং একটা বিশাল একটা প্রেক্ষাপটে রেখে তিনি কিন্তু এই তার উদয়কে দেখেছেন। তাহলে আমরা এই যে পুরো যে ব্যাপারটা আলোচনা করলাম, আমরা এরপর তো টোটাল রেভলিউশনের কথাটা আমরা বলেছি, তার ভিত্তিটা বলেছি। এখন টোটাল রেভলিউশনের মূল পয়েন্টস গুলো তো আমাদের এরপরে আরেকটু আলোকপাত করা দরকার, আমরা তো সেই পথে এগোবো। এবার আমি খুব
ছোট ছোট করে ধারণাগুলোকে পর এবার বলে যাচ্ছি। তাহলে সোশ্যালিজমকে তিনি মোটামুটি 3 দিক দিয়ে দেখেছেন বা 3টে ভাগে ভাগ করছেন। যে একটা হচ্ছে ফেক সোশ্যালিজম বলছেন, যেটা ভায়োলেন্সের মধ্যে দিয়ে আসে, সেটা সত্যি সত্যি সোশ্যালিজম হতে পারে না। সোশ্যালিজম ডেমোক্রেসি ছাড়া হয় না, ডেমোক্রেসি ছাড়া মানে ডেমোক্রেসি হতে গেলে সোশ্যালিজম দরকার, এই কথাটা তিনি আগেই বলেছেন। আরেকটা সোশ্যালিজম কি ডেমোক্রেটিক সোশ্যালিজম, যেখানে স্টেট পাওয়ার কে তিনি গুরুত্ব দিচ্ছেন, স্টেটের মাধ্যমে অহিংসাত্মক পথে সোশ্যালিজম আসবে, যে অবস্থানে তিনি আগে একসময় ছিলেন। আরেকটা স্পিরিচুয়াল সোশ্যালিজমের কথা বলছেন, যেটা হচ্ছে যে মানে একটা চেঞ্জিং অ্যাটিটিউড আমাদের, আমাদের স্বভাব, আমাদের অ্যাটিটিউড, এগুলো সব পরিবর্তিত হবে এবার রেভলিউশনারি এফোর্টস দিয়ে। এটাই বিপ্লব। হ্যাঁ, যে একটা স্পিরিচুয়াল ভাবে ভেতর থেকে একটা পরিবর্তন আসবে, সেটাই হচ্ছে স্পিরিচুয়াল সোশ্যালিজম। সেই পথে আমরা তাকে এগোতে দেখব। সর্বোদয়ের কথা আমরা বলেছি। গান্ধী তো প্রথম, মানে যে আলোচনাটা করলাম সেটাকে আমি ছোট ছোট করে আবার পয়েন্ট করে আমি ওই টোটাল রেভলিউশনের মূল পয়েন্টস গুলো আলোচনা করে শেষ করব। সর্বোদয়, গান্ধী প্রথম আমরা দেখেছি যে মানে সর্বোদয় কথাটা কি আমরা বললাম, গান্ধী প্রথম কয়েন করেছিলেন টার্মটা, এবং তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তোমরা সবাই জানো, রাস্কিনের মানে আনটু দ্য লাস্ট এই বইটা থেকে। হ্যাঁ, যে সেখানের মূল কথা হলো যে এভরিওয়ান হ্যাজ দেয়ার গুড ওন, হ্যাজ দেয়ার ওন গুড, প্রত্যেকের নিজস্ব নিজস্ব গুড রয়েছে, প্রত্যেকে নিজের নিজের পথ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোদয়কে জেপি কিভাবে নিজের যে আলোকে ব্যাখ্যা করছেন। প্রথমত যে এখানে যে এটা একটা সোশ্যাল রেভলিউশন, মানে সর্বোদয় যে প্রজেক্টটা, এটা কি সাজেস্ট করে, এটা কেবল সেন্টিমেন্টাল প্ল্যান নয়, সবাই হবে, সবাই ভালো হবে, এটা একটা সোশ্যাল রেভলিউশন, এটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ। এটা কেবল আমার মনের দিক থেকে সেন্টিমেন্ট দিয়ে আমি বিচার করলে হবে না, এটা একটা মানে একবারে বাস্তব একটা সোশ্যাল রেভলিউশন। দ্বিতীয়ত যে এই যে ক্লাসলেস আর কাস্টলেস সোশ্যালিজম, এর ধারণাটাও কিন্তু তার সর্বোদয় ধারণায় ইনক্লুডেড। সমাজটা সমস্ত রকম অর্থনৈতিক শ্রেণীমুক্ত হলে হবে না, কাস্টলেস হতে হবে, সমস্ত রকম শ্রেণী বিভাজন মুক্ত। ভারতবর্ষ তো মানে ভারতবর্ষের মধ্যে দিয়ে কাস্টের সমস্যাটা যদি আমরা না আনি, তাহলে কিন্তু মানে আমরা বাস্তব থেকে চোখ ফিরিয়ে থাকবো। মোটামুটি জয়প্রকাশের যে মতটা মানে চিন্তা ভাবনাটাকে আমরা কি যে পয়েন্টগুলো নিয়ে ঘুরেছি, মূলত সোশ্যালিজম, ডেমোক্রেসি, সর্বোদয় আর ন্যাশনালিজম। মানে আমরা ন্যাশনালিজমের কথাটাও তিনি বলেছেন, কারণ মানে দেশের কথাটা তো আমাদের আগে রাখতে হবে, দেশের কথাটা ভাবতে হবে, তা না হলে তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবং দেশের কথা ভেবেই তো তিনি এই কাস্টলেস সোশ্যালিজমের কথা তিনি বলছেন। তাহলে তার মতে সর্বোদয়ের সোসাইটি কেমন হবে, খুব ছোট করে তাহলে আমরা এখান থেকে একটা নির্যাস বার করতে পারি যে মানে সবার জন্য ন্যায় বিচার এবং ইকুয়ালিটি, সাম্য, জাস্টিস এন্ড ইকুয়ালিটি, সুযোগ সবার জন্য থাকবে। আরেকটা কি, যে একটা ডেমোক্রেটিক সিস্টেম থাকবে, গণতান্ত্রিক সিস্টেম থাকবে, যার ভিত্তি হবে মানুষের স্বাধীনতা, ব্যক্তি মানুষের স্বাধীনতা। এবং মানুষ নিজেই কে তাকে শাসন করবে সেটা নির্মাণ করবে, সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আরেকটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, যে কোনো ধরনের ক্ষমতায় কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকবে না, ক্ষমতার বিভাজন থাকবে কোণে কোণে, যেন সেই প্রতিটা মানুষই যেন প্রতিটা সমাজের মধ্যে যেন সেই ক্ষমতাটা মানে বিকেন্দ্রীভূত হয়ে যায়, এবং সকলের যেন ভালো হয়, মঙ্গল হয়, একজনের ভালো আরেকজন পিছিয়ে থাকবে না। এবং তিনি মনে করেছিলেন, যে ন্যাশনালিজমের কথাটা বললাম একটু বলে নি, যে প্রতিটি মানুষের মধ্যে যদি ওই ন্যাশনালিজমের স্পিরিটটা ডেভেলপ না করে, তাহলে কিন্তু সার্বিক উন্নতি দেশের সম্ভব নয়। এবং সেটা ক্ষেত্রে তিনি ওই ন্যাশনালিজমের স্পিরিট ডেভেলপ করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে
ধর্মীয় সংকীর্ণতা, গোড়ামি এগুলোকে সরিয়ে রেখে নিজের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করতে হবে, সায়েন্টিফিক যে চিন্তা ভাবনা ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, ন্যাশনালিজম মানে খুব আমি জাতীয়তাবাদের চর্চা করছি, অথচ আমার বাড়িতে কেউ এলে তাকে এই ছুসনা ছুসনা করছি না। আর মানে এই ইন্টেলেকচুয়াল বা স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট, এটার মধ্যে দিয়ে কিন্তু মানে ভারতবর্ষের উন্নতি বলতে তিনি কিন্তু বুঝেছিলেন আমাদের ইন্টেলেকচুয়াল আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, মডার্ন ডেমোক্রেসিতে কিন্তু এটা দরকার, শুধু কিছু লোক গিয়ে শাসন করে এলো তা কিন্তু না। এবার আমরা টোটাল রেভলিউশনের জায়গাটার যে মূল মানে ব্যাপারটা আমরা যে বুঝে গেছি, কিন্তু সেটাকে পয়েন্টে পয়েন্টে একটু সাজিয়ে নেব। তাহলে আমরা আগেই দেখেছি টোটাল রেভলিউশন বলতে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, আইডিওলজিক্যাল, এডুকেশনাল, কালচারাল আর স্পিরিচুয়াল, এই 7টা বাহু আমরা আগে আলোচনা করেছি। তাহলে আমরা দেখছি যে মানে এই জায়গাটাতে তিনি তার মানে ফাইনাল স্টেজে গিয়ে পৌঁছেছিলেন 1974 সালে পাটনায় গান্ধী ময়দানে। তিনি ওই এটাই তার আলটিমেট গোল বলে তিনি ঘোষণা করলেন 1974 সালে। তার জার্নি তো শুরু হয়েছিল সেই 20-র দশক থেকে। কেন তিনি এই টোটাল রেভলিউশনটাকে তার আলটিমেট গোল বলে মনে করলেন? কারণ তিনি মনে করেছিলেন যে মানে একটা অপারেশন আর এক্সপ্লয়টেশনলেস সোসাইটি, শোষণ এবং দমন পীড়ন মুক্ত সোসাইটি, সমাজ, হ্যাঁ, স্থাপন করতে চেয়েছিলেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি কি করেছিলেন যে তিনি মানে বুঝতে পেরেছিলেন যে মানে আমাদের মধ্যেকার মানে ইন্ডিয়ান সোসাইটির আত্মাটা যেন ডরমেন্ট হয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে বসে আছে, সেটাকে তুলতে হবে, উজ্জীবিত করতে হবে। সেই উজ্জীবিত করাটা খুব দরকার। সুতরাং আমরা দেখছি যে এইখানে যে এইটা করবার জন্য তিনি একটা মিক্সচার, অনেকগুলো রেভলিউশন, অনেক ধরনের রেভলিউশনের একটা যেন মিক্সচার তিনি আমাদের সামনে এনে দিলেন। হ্যাঁ, মানে সেই মিক্সচারটা মূল ভিত্তিটা আমরা যে এতক্ষণ আলোচনা করে এলাম, বোঝা যাচ্ছে যে তার যে ভিউগুলো ছিল সোশ্যালিজম, ডেমোক্রেসি থেকে, সেখান থেকে এসেছে। তো এই সোশ্যালিজম ডেমোক্রেসি থেকে যে ভিউগুলো কি ছিল, ডেমোক্রেটিক সোশ্যালিজম, সর্বোদয় সোশ্যালিজম এবং দলিত ক্লাসলেস সোশ্যালিজম। ডেমোক্রেটিক সোশ্যালিজম, সর্বোদয় সোশ্যালিজম আর দলিত ক্লাসলেস সোশ্যালিজম, এই যে তিনটে স্তরের যে তিনটে দিকের যে চিন্তা, এটাই ডেভেলপ হয়ে চলে এলো টোটাল রেভলিউশনে। এবং এর ইনগ্রেডিয়েন্ট কিন্তু তিনি যখন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ছিলেন সেই সময়ের লেখা থেকেও আমরা প্রাইমারি পিকচার অফ সোশ্যালিজম, ডেমোক্রেটিক সোশ্যালিজম, আইডিয়াল এন্ড মেথড, এগুলো এখানে মানে টোটাল রেভলিউশনের ইনগ্রেডিয়েন্ট গুলো আছে। এখন সামগ্রিক বিপ্লব আমাদের মরাল আর কালচারাল ভ্যালুস গুলোকে জোর দিল, তাদের রিভাইভ করতে চাইল এবং তিনি দাবি করলেন যে ট্রু সোশ্যালিজম স্থাপন করতে গেলে কিন্তু এই মরাল আর কালচারাল ভ্যালুগুলোকে কিন্তু রিভাইভ করা দরকার। তাহলে মার্ক্সবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, সর্বোদয় এবং সামগ্রিক বিপ্লব, এইটা হচ্ছে তার জার্নি। এই সামগ্রিক বিপ্লব বা টোটাল রেভলিউশন শব্দটা কিন্তু প্রথম মার্ক্স ব্যবহার করেছিলেন। একবারে জয়প্রকাশের অর্থে না হলেও মার্ক্স ব্যবহার করেছিলেন 1847 সালে তিনি পভার্টি অফ ফিলোসফি, হ্যাঁ, সেখানে তিনি বলছিলেন কি না, মিনহোয়াইল দা, মানে এটা ইংরেজি তর্জমা হলে কি হয় যে মিনহোয়াইল the antagonism between the proletariat and bourgeoisie is a struggle of class against class, a struggle which carried to its highest expression in a total revolution. জয়প্রকাশও তার সেই হাইয়েস্ট জায়গাটায় পৌঁছলেন। এবং আমরা দেখি জেপি 1969 সালে তার লন্ডন থেকে প্রকাশিত যে টাইমস পত্রিকা, 13 অক্টোবরের পত্রিকা, সেখানে এই শব্দটি ব্যবহার করছেন সেই 1969 সালে। 74 সালে তিনি তো একবারে ঘোষণাই করে দিলেন এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে গান্ধীবাদের মধ্যেই কিন্তু সামগ্রিক যে বিপ্লবের ধারণাটা নিহিত, গান্ধীবাদেই কিন্তু এটা নিহিত রয়েছে।
গান্ধীর অহিংস যে সমাজ দর্শন সামগ্রিক বিপ্লবের দর্শন, যেটি কিনা আমাদের সমাজ, অর্থনীতি, রাজনীতির পরিবর্তনের পাশাপাশি ব্যক্তির মূল্যবোধ বা মানে নৈতিকতা এগুলির একটা আমূল পরিবর্তন করে। অর্থাৎ এক্সটার্নাল আর ইন্টারনাল দুই রকম পরিবর্তনের কথাই এখানে বলা হচ্ছে। প্রসঙ্গত মানে জেপি আগে বিনোবা ভাবেও কিন্তু কথাটি ব্যবহার করেছিলেন এবং তিনি দেখালেন যে সমাজ পরিবর্তনে আভ্যন্তরীণ এবং সামাজিক দুটোরই পরিবর্তন জরুরি। এটাকে তিনি বললেন যে এটা হচ্ছে একটা তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন এটা একটা কম্প্রিহেন্সিভ রেভলিউশন, সামগ্রিক বিপ্লব। কোনো তবে এখানটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে 74 সালে যখন বিহারে সরকার বদলের ডাক হলো তিনি বললেন এটা বিশেষ সরকারের পতনের জন্য না, সমাজের প্রতিটি কোণের বিপ্লব। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব না। তাহলে 7টি বিপ্লব একে অপরের সঙ্গে কিন্তু জড়িত, মানে এটা একবারে আলাদা, ওটার থেকে তা কিন্তু না, ওভারল্যাপিং, অনমনীয় নয়। যেরকম আমরা শিক্ষাগত ক্ষেত্রে বিপ্লব, সেটা তো কালচারাল বিপ্লবের মধ্যেও আসতে পারে। কিন্তু কেন তিনি 7টা দিক এরকম ভাবে উল্লেখ করলেন যে এই দিকগুলো আমার সুস্পষ্ট হয়ে থাকা দরকার, সামগ্রিক পরিবর্তন আনতে গেলে সুস্পষ্টভাবে এই দিকগুলি আমার থাকা দরকার। এবং এই দিকগুলির যে মূল নির্যাস এসেন্স হলো জনগণের ক্ষমতা, প্রতিটি মানুষের ক্ষমতায়ন। অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনগুলির পাশাপাশি মানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সমাজ সংস্কৃতির যে সমস্যাগুলি, নিজস্ব সমস্যাগুলি, আমরা তো ন্যাশনালিজম প্রসঙ্গে তার কথা বললাম, যে সেগুলো তাকে খুব ভাবিত করেছিল যে আমাদের তো নিজস্ব কিছু ঝামেলা রয়েছে, বর্ণ ব্যবস্থা, জাতপাত, নারীর অবস্থান, আজও পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুক্ত হতে পারিনি, বরং ক্যাপিটালিজম এসে এগুলোকে আবার নতুন মোড়কে প্রেজেন্ট করছে আমাদের কাছে। যে ক্যাপিটালিজম যে আধুনিকতার মসিহা বলে আমরা মনে করি অনেক সময়, তা কিন্তু না। ক্যাপিটালিজম ক্যাপিটাল নিয়েই ভাবে, সেটা করতে গিয়ে সবকিছুকে প্রশ্রয় দেয়। তো সেইগুলো থেকে মুক্তিও, এই জায়গাগুলো থেকে মুক্তিও কিন্তু এই টোটাল রেভলিউশনের মধ্যে পড়ে। জাতপাত, নারীর অবমাননাকর অবস্থান, মানে নারী মুক্তিও কিন্তু এই টোটাল রেভলিউশনের মধ্যে পড়ে। এবং তিনি মাও জেদং এর উল্লেখ করেছেন যে মাও জেদং তো চীন দেশে সাংস্কৃতিক বিপ্লব এনেছিলেন। তিনিও বলছেন যে ভারতবর্ষের যে মানে সাংস্কৃতিক বিপ্লব, সেটা মূল লক্ষ্য বা সবচেয়ে বড় লক্ষ্য হবে যে গ্রাম সমাজে পরিবর্তন হওয়া, যেখানে জাতিভেদ প্রথা সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর প্রথা। তবে আমি এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করি যে জাতিভেদ প্রথা কিন্তু গ্রাম সমাজে প্রথা ঠিকই, কিন্তু শহুরে মানুষের চেতনার গভীরে কিন্তু জাতিভেদ প্রথা, প্যাট্রিয়ার্কি সবই রয়েছে, অন্ধকারগুলো আমরা ঢেকে রেখেছি। এবং শিক্ষার ক্ষেত্রে তিনি একটা সুন্দর কথা বলেছেন যে শিক্ষা যেন একটা ডিগ্রি লাভের উপায় হয়ে যায়, মানে ডিগ্রি লাভের উপায় আর চাকরি লাভের উপায়। ডিগ্রিটা শিক্ষা হবে ডিগ্রির জন্য, ডিগ্রিটা হবে চাকরির জন্য। তিনি শিক্ষাকে এই জায়গাটা থেকে উন্নীত করতে চেয়েছিলেন। তিনি ওই ডিগ্রি ব্যবহারটার অবলুপ্তিই চেয়েছিলেন। এবং চাকরি এবং শিক্ষা এই দুটো যেন বিযুক্ত, এরকম একটা কিছু বলতে চেয়েছিলেন। সেটা তো আর বাস্তবে সেগুলো আর হয়ে ওঠেনি। কারণ মানে এখানে তিনি আর কিছু সাজেশন দিয়েছিলেন যে শংসাপত্র যেগুলো আমাদের সার্টিফিকেট দেয়, সেখানে কিন্তু মানে কি থাকবে যে কত নম্বর টম্বর ওইসব কিছু না, মানে সে কি উল্লেখ থাকবে, যা উল্লেখ থাকবে সে কত বছর ওই শিক্ষাটা নিয়েছে, কোন বিষয়ে কতটা শিক্ষা নিয়েছে, কি মানে সে হাতে কলমে কি কি কাজ করেছে, এবং চাকরির নিয়োগকর্তারা সেইটা দেখে কিন্তু তাকে চাকরিটা দেবে, সেই যোগ্যতাটা নির্ণয় করবে। এটা জানি না, এটা তো বাস্তবে হয়নি কখনো, এবং বাস্তবে সত্যি সত্যি আসলে উনি যেটা বলছেন সেটা করতে গেলেও কিন্তু ওই মরালিটির প্রসঙ্গেই আমরা চলে আসবো, যা মানে দুর্নীতি থেকে মুক্ত হয়ে না হলে এগুলো কোনোটাই বাস্তবে সম্ভব নয়। যাই হোক, কিন্তু তিনি যে স্বপ্নটা দেখেছিলেন এই ক্ষেত্রে সেটা কিন্তু খুবই সুন্দর। তাহলে এক ধাক্কায় আমূল, তার মানে এই যে টোটাল রেভলিউশন, এই টোটাল রেভলিউশন মানে এক ধাক্কায় পরিবর্তন, আমরা বিপ্লব বলতে তো তাই বুঝছি, এক ধাক্কায় অনেক দূর এগিয়ে যাওয়া। কিন্তু এখানে কিন্তু এটা
একটা জার্নি, এটা একটা ক্রমাগত এগিয়ে চলার পথ। হ্যাঁ, মানুষের মানুষ হয়ে ওঠার একটা অনন্ত পথ পরিক্রমা, আমরা এরকম বলতে পারি। আরেকটা কথা, যে আমরা তো ধরেই নিয়েছি যে এটা একটা অহিংস চরিত্রে হবে, চরিত্রটা অহিংস হবে, অহিংস পথে হবে। হ্যাঁ, এবং প্রিজন ডায়েরিতে তিনি বলেছেনও যে গণতন্ত্রের মানে গণতন্ত্রের বিকাশের জন্যই তো এই টোটাল রেভলিউশন। তাহলে মানুষের যদি জীবনকে আমরা বিপর্যস্ত করি, সেটা তো আর গণতান্ত্রিক থাকবে না। হ্যাঁ, তিনি হিংসার বিরুদ্ধে, কিন্তু হিংসার বিরুদ্ধে মানে তিনি একবারে সব রকম নিষ্ক্রিয়তা সবকিছু সরকারের উপর ছেড়ে দিয়ে এটাকেও কিন্তু সমর্থন করছেন না। যে আইন প্রণয়ন হবে, প্রশাসনিক ব্যবস্থা হবে থাকবে, মানে সবকিছুর উপর তিনি ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আমি বসে রইলাম, তা কিন্তু হবে না। আমাকে দরকারে সরকারের বিরুদ্ধেও পথে নামতে হবে। হ্যাঁ, যখন আমার লড়াইটা ন্যায় নীতির, যখন লড়াইটা আমার মরালিটি থেকে আসছে, তখন আমি দেখি যেটা ইমরাল হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রতিবাদ করতে হবে। অহিংসতা মানে কিন্তু প্রতিবাদ থেকে দূরে সরে যাওয়া নয়, এটা অনেকে গুলিয়ে ফেলেন। হ্যাঁ, যে অহিংস যিনি হবেন তার শক্তিটা বরং অনেক বেশি হতে হবে, যে সে অহিংসভাবে প্রতিবাদ প্রতিরোধ করার জন্য অনেক দৃঢ়তা, অনমনীয় মনোভাব দরকার হয়। তার মানে অহিংস পথ মানেই মানে চুপ করে বসে থাকা, আমাকে ঠেলে সরিয়ে দিলে আমি সরিয়ে একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম, তা কিন্তু না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ থেকে কিন্তু সরে আসতে তিনি বলেননি। হ্যাঁ, এবং সরকারেরও প্রতিবাদ করতে হবে। তাহলে তিনি কি বলছেন যে মানে সরকারি উদ্যোগে আমাদের পরিবর্তন হতেই পারে, কিন্তু দরকারি জনতাকেও রাস্তায় নামতে হবে। এবং সেটা কি না, সেটা কিন্তু ওই অহিংস পথে, সত্যাগ্রহের পথে, ব্যাপক অর্থে তিনি বলছেন এটাকে সত্যাগ্রহ। আইন অমান্য, শান্তিপূর্ণ প্রতিরোধ, শান্তিপূর্ণ অসহযোগ, এগুলোকে তিনি সমর্থন করেছেন। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল, বাইরের পরিবর্তন, ভিতরের পরিবর্তন এবং বাইরের পরিবর্তন দুটো আনার সাথে নিজেরও মানে বাইরের পরিবর্তন আনার সাথে আমার নিজেরও পরিবর্তন হবে। হ্যাঁ, এইটাই কিন্তু এই টোটাল রেভলিউশনের ধারণার মধ্যে নিহিত আছে। এবং এই টোটাল রেভলিউশন মানে কেবল কিন্তু ভাঙা নয়, এখানে সহযোগিতা ও গঠন। আমি আগেই বলেছি যে মানুষের সমাজটা সহযোগিতার সমাজ হবে, কম্পিটিটিভ সমাজ হবে না। ওই যে আলোচনাটা করেছি সেই ভিত্তিটা। তাহলে এখানে এটা হবে স্ট্রাগল অ্যান্ড রিকনস্ট্রাকশন, কনফ্রন্টেশন অ্যান্ড কোঅপারেশন। কেবল ভেঙে দাও নয়, কেবল চুপ করে সরে যাওয়া নয়, সবসময় এটা কনফ্রন্টেশন চলবে, আবার তার সঙ্গে সঙ্গে কোঅপারেশনও চলবে। এবং আমার লক্ষ্যটা হবে সবসময় এখানে সদর্থক কিছু একটা পথে এগোনো, কেবল ভেঙে ফেলা নয়। কেমন? এইটুকু বলেই আমি শেষ করলাম। হ্যাঁ, ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে সহজভাবে বিষয়টা ছাত্রদের সামনে উপস্থাপিত করার জন্য। এইটা জানার পরে তোমরা এগুলো সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর রেডি করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আর প্রশ্ন উত্তর প্রয়োজনে ম্যাডামকে পাঠাবো, ম্যাডাম উত্তর বলে দেবে, সেগুলো তোমাদের সঙ্গে কমিউনিকেট করবো। আজকের এই আলোচনাটা সম্পর্কে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আমি আর মিনিট 10 সময় আমরা দিতে পারবো, তাহলে তোমরা একটু জিজ্ঞাসা করতে পারো, বা পরবর্তীকালেও ম্যাডামের সঙ্গে ফোনেও কথা বলতে পারো। ঠিক আছে? তা যেটুকু শুনলে তার ভিত্তিতে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে একটু বলো। হ্যালো। হ্যাঁ, বলো দীপ কুমার, বলো। হ্যালো, হ্যাঁ বলো। মিউট হয়ে গেছো দীপক, দীপ কুমার তুমি মিউট হয়ে গেছো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ ম্যাম, বলছি ওই যে আপনি বললেন যেটা ওই সায়েন্সের অ্যাপ্লিকেশনটা বলছে টেকনোলজি। এবার টেকনোলজি যদি ক্যাপিটালিস্টদের দ্বারা তাদের পুঁজিতে থাকে বা তাদের হস্তগত থাকে, তাহলে সেটা দানবে পরিণত হবে। তো ক্যাপিটালিস্ট ছাড়া কি এই যে টেকনোলজির গ্রোথ সম্ভব?
আমি প্রথমে একটা কথা বলি, আমি কিন্তু ক্যাপিটালিস্ট কথাটা এই জয়প্রকাশ নারায়ণের কথাটাতে ব্যবহার করিনি। উনি বলেছেন প্রফিট মেকার্স। কেমন? প্রফিট মেকার্স মানে যারা কেবল নিজের লাভটার কথাই চিন্তা করে, হ্যাঁ, এবং প্রফিট তারা তৈরি করতে চায়। এখন সেক্ষেত্রে এরকম কিন্তু ধরা বাঁধা ঢিল ছুঁড়ে দিলে হবে না। প্রফিট মেকার্স কারা? যারা প্রফিটের উপর নজর দেয়। ক্যাপিটালিস্টরা প্রফিট মেকার্স। কিন্তু অনেক সময় হয় যে তারা ক্যাপিটালিস্ট কিন্তু সবসময় কেবল প্রফিটের দিকে নজর না রেখে তারা ভালো কিছু কাজও করে। যেমন টাটা। আমাকে ব্যাপারটা খুব ছোট ছোট ভাবে ভেঙে হেটারোজিনিয়াসলি ভাবতে হবে। এখন ক্যাপিটালিস্ট মানেই যে সে সবসময় প্রকৃতিকে লঙ্ঘন করছে তা নয়। এখানে উনি একটা উক্তি করেছেন, একটা বিশেষ ক্ষেত্রে সমালোচনা করেছেন। ব্যাপার হচ্ছে যে সায়েন্স যখন অ্যাপ্লাইড হয় তখন টেকনোলজি হয়। তাহলে টেকনোলজি হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স। তাহলে টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে আমাকে সায়েন্টিফিক ভিউটা রাখতে হবে। যে আমি ধরো আমি একটা জায়গায় পাহাড়ের উপরে আমি একটা সুড়ঙ্গ করতে চাই, সেই সুড়ঙ্গটা করলে আমার খুব লাভ হবে, কিন্তু সুড়ঙ্গটা করে ডিনামাইট দিয়ে ফাটাতে গেলে সেখানে প্রচুর ভূমিকম্প হবে, সেখানে নদীবাঁধ ভেঙে যাবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু আমি আমার প্রফিটটাকেই বেশি গুরুত্ব দিয়ে যদি সুড়ঙ্গটা বানাই বা প্রকৃতি অ্যাট দ্য কস্ট অফ, মানে এখানে সায়েন্সের জায়গাটা, সায়েন্টিফিক যে ট্রুথ যে এটা করলে এটা হবে, সেটাকে আমি উপেক্ষা করে প্রফিটকেই যদি গুরুত্ব দিই, তাহলে কিন্তু মানে প্রফিট মেকার্সদের হাতে কি হবে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হবে, এবং রাষ্ট্র যদি সেটাতে আরো বেশি মানে আশকারা দেয়, সেটা তো আরো খারাপ হবে। এই গেল কথা। অর্থাৎ সায়েন্সের অ্যাপ্লিকেশনটা টেকনোলজিকে সায়েন্টিফিক্যালি চলতে হবে। সায়েন্টিফিক্যালি না চলে কেবল যদি প্রফিট মেকার বা আমার লাভের ক্ষেত্রে ব্যবহার করি, বৈজ্ঞানিক সত্য থেকে সরে এসে, তাহলে সেটা খুব খারাপ হবে। আর ক্যাপিটালিজম একটা অর্থনীতি, সোশ্যালিজম একটা অর্থনীতি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে সায়েন্সকে আমি কিভাবে ব্যবহার করব, মানে টেকনোলজিকে কিভাবে ব্যবহার করব, প্রকৃতির দিকে নজর রেখে না প্রফিটের দিকে কেবল নজর রেখে, হ্যাঁ, সেটার উপরেই কিন্তু আমাদের নির্ভর করছে আমরা কতটা এগোবো। এখন সোশ্যালিস্ট যে প্রজেক্ট, সে যে মানে এটাও আমরা বলতে পারি যে সোশ্যালিস্ট প্রজেক্টেও কিন্তু মানে উনি যে সোশ্যালিজমের কথা বলছেন, জয়প্রকাশ যে সোশ্যালিজমের কথা বলছেন, সেই সোশ্যালিজমের ব্যক্তিটা তো অনেক মানে অনেক দূর পর্যন্ত। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আশা রাখতেই পারি যে উনি যেহেতু বলছেন যে আমরা প্রফিট মেকার্সদের হাতে যাবে না, মানে সায়েন্সকে মানে টেকনোলজিকে ওইভাবে ব্যবহার করতে হবে, সেই কথাগুলি তো আমরা শিখে এলাম এতক্ষণ, তাহলে নিশ্চয়ই সেই দিকে নজরটা দেয়া হবে। তবে এটাও ঠিক যে সোশ্যালিস্ট কান্ট্রিজ যে প্রজেক্টগুলো নিয়েছে, সেগুলো যে চোখ বন্ধ করে আমরা বলে দেবো যে সেগুলো ওই সায়েন্টিফিক, এটাও কিন্তু বলতে পারি না। কারণ কোনো একটা প্রজেক্ট হয়তো তারা ভালো মনেই নিয়েছে, কিন্তু পরে দেখা গেল যে সেটা কোনোভাবে প্রকৃতির ক্ষতি করছে। যেমন জওহরলাল নেহরু আমাদের সবুজ বিপ্লব করেছিলেন, এবং সবুজ বিপ্লবের ফলে মানে দেশকে অন্ন দেওয়ার জন্য তিনি একটা সোশ্যালিস্ট প্রজেক্ট নিয়েছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ওই কৃষি জমির ক্ষেত্রে কিছু ব্যাপারে কিছু কিন্তু ডিবেট উঠে আসে। কিছু ডিবেট উঠে আসে। তাই এগুলো, এই জায়গাটা খুব মানে সোশ্যালিজম হলেই সেটা মানে প্রকৃতির পক্ষে যাবে এটাও বলা যায় না। শুধু আমাকে দেখতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, সেটা কি আমি সায়েন্টিফিক ট্রুথকে জেনে শুনে অবজ্ঞা করে প্রফিট মেকিং এর চেষ্টা করছি, সেটা হলে সেটা ঠিক না। এবং ক্যাপিটালিস্টদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়, কারণ তারা তো প্রফিটের, সেই ক্যাপিটালিস্ট অর্থনীতি প্রফিট মেকিং এর উপরেই বেশি জোর দেয়। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? তাহলে আমরা শেষ করব। দীপ কুমার যে প্রশ্নটা তুলেছে সেটাতে আমি একটা কথা বলি, কমিউনিস্ট কান্ট্রি চীন, তারাও কিন্তু ক্যাপিটালকে উৎসাহ দিচ্ছে, কারণ এই যে এত মানুষকে খাওয়ানোর জন্য প্রচুর সম্পদের দরকার, সেই জন্য। কিন্তু তাদের যে ক্যাপিটালিজম, সেই ক্যাপিটালিজম কিন্তু আর 5টা ক্যাপিটালিজমের মধ্যে নয়। সেখানে তাদের যেটা তারা মানে পুঁজি তৈরি করে, সেই পুঁজির একটা বৃহত্তর অংশ তাদেরকে সরকারকে দিতে হয় এবং রাষ্ট্র সেটা খরচ করে। সেখানে সব পুঁজিবাদ একরকম এরকম কিন্তু নয়, এর অনেক রকমের মানে ভ্যারাইটি আছে। সেজন্য চীনের ব্যবস্থা
অন্যান্য দেশে পুঁজিবাদের ব্যবস্থা কিন্তু একরকম নয়। আমাদের এখানে পুঁজিপতিরা যেভাবে কাজ করে, হ্যাঁ, আদানি আম্বানিরা, তার সঙ্গে কিন্তু ওটা তুলনীয় হবে না। সেগুলো অনেক রকমের বিষয়ের মধ্যে আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে মানে ম্যাডাম। ক্যাপিটালিজম একটা আমব্রেলা টার্ম সন্তোষ দা, হ্যাঁ, তার ওই মধ্যে তো অনেক বেসিক রকম জায়গাটা আছে। কিন্তু বেসিক জায়গাটা পুঁজির নির্ভরতা, এটা তো হ্যাঁ মানতেই হবে। ওটা ওর একটা হ্যাঁ স্ট্রাকচারের হ্যাঁ। মধ্যে থাকে। পুঁজি আর তৈরি নেহেরু করতে হলে নেহেরু পুঁজি। তো তাই হ্যাঁ করেছিল, ওয়েলফেয়ার ক্যাপিটালিজম, হ্যাঁ যে হ্যাঁ, তুমি, হ্যাঁ, শুধু সেই আর পুঁজির কি। জন্য নয়, তুমি রাষ্ট্রকে। এবার ক্যাপিটালটাকে কিভাবে ব্যবহার করা হবে, শুধু ব্যক্তিগত স্বার্থে সবটা ব্যবহার করা হবে, শোষণটা কতটা করা যাবে বা করা যাবে না, সেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকতে পারে আর কি। ঠিক আছে, তাহলে ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করছি। আবার ভবিষ্যতে ম্যাডাম আরেকদিন বলবেন পরের, কবে ম্যাডামের ডেটটা যেন কবে আছে পরেরটা? এই আরেকটা বৃহস্পতি